যখন ছোটবেলায় দেখছি তখন আর কি সে নাম করে ব্যবসায়িক, ওই ব্যবসায়িক। থানা প্রভারে সে প্রায় 28 বছর ধরে ব্যবসায়িক সমিতির মানে খুব বড় পদে ছিলেন আর কি। ও ওকে, আপনি পরিবারের বড় সন্তান? আমি মানে কি আমার আব্বারা মূলত, আমি দাদার ব্যাকগ্রাউন্ড থেকে আসি। জি। দাদা খুব নাম করা লোক, এখনো ওনাকে আমাদের এলাকার আশেপাশে কয়েকটা থানার নাম বললে আমার দাদার নাম বললে সকলে চিনে যাবে। আচ্ছা। আমার জ্যাঠাকে চিনে, আমার আব্বারা 3 ভাই। তো জ্যাঠাকে চিনে, আমার আব্বাকে চিনে। চাচা একটু খুব সরল সব, খুব লাজুক টাইপের, উনি একজন শিক্ষক, ওনাকেও সকলেই চিনে মোটামুটি। তো আমার জ্যাঠা আবার হচ্ছে এক্স আর্মি। ওকে, ঠিক আছে, সেই পাকিস্তানি সময়ের। ওকে। উনি তো, আর আমার আব্বাকে বললে তো সবাই চেনে, তো আর কি সেদিক থেকে আমরা আর কি প্রসিদ্ধ একটা পরিবারের সন্তান, মানে বলা যেতে পারে যে আপনারা মোটামুটি খুব পরিচিত পরিবারের সন্তান। জি। আচ্ছা, সম্ভ্রান্ত বলি, এলাকায় সম্ভ্রান্ত যেটাকে বলে। ওকে। তো আমার জ্যাঠার কোনো ছেলে নাই, 3টা ছেলে হওয়ার পর মারা গেছে। তো ওনার 3টা মেয়ে। আমার আব্বার এর আগে হচ্ছে একটা ছেলে মারা গেছে। তো যার ফলে পরবর্তী দেখা যায় কি 4টা মেয়ের পর আমি একটা। আচ্ছা। তো এর ফলে আর কি পরিবারে খুব আর কি সবাইকে আদরে রাখে। আপনারা মূলত 5 ভাই বোন? না, আমার জ্যাঠার হচ্ছে 4 বোন, মানে আমি একাই 1 ভাই 1 বোন। আপনারা 1 ভাই 1 বোন? জি। আচ্ছা, মানে কিন্তু সম্মিলিত ভাবে আপনারা কয় ভাই বোন? চাচা সবকিছু মিলিয়ে? চাচা এখন বর্তমানে 3 ভাই 4 বোন। ঠিক আছে, আপনারা নিজ পরিবারে আপনারা 1 ভাই 1 বোন, এবং আপনি বড় না ছোট? আমি ছোট। আপনার বোনটা বড়? আমার বোন বড়। ঠিক আছে, বলুন। বাবার কথা বলছিলেন, ছোটবেলায় একবার শৈশবের কথা বলছিলেন। ওনার আর কি ছোট থেকে আমি একটু ব্রিলিয়ান্ট ছিলাম, হয়তোবা মানে ছোট থেকে আমি ইংলিশ পেপার পড়তেও বেশি পছন্দ করতাম। ইংলিশ পত্রিকা? জি, আমার ছোট থেকে আর কি মানে শিক্ষাটা এইভাবে আসছে। তো আমি সবাই আর কি আমাকে শিক্ষার দিক থেকেই বেশি আর কি তুলে ধরছে। তো যার কারণে আর কি উপজেলা পরিষদের মধ্যে তো একটা খুব নাম করা কিন্ডারগার্টেন স্কুল ছিল। তা আমাকে প্রাইমারি স্কুলে না দিয়ে কিন্ডারগার্টেন স্কুলে দেয়। জি। তো দেখা যায় কি আমি প্রাইমারি স্কুলে ছিলাম ক্লাস 1-এ, সেখান থেকে নিয়ে যায় আমাকে ভর্তি করে দেয় নার্সারিতে। আচ্ছা। তো ম্যাথমেটিক্স আর ইংলিশে আমি সেই ছোট থেকেই খুব ভালো ছিলাম। তো যার কারণে আর কি আমার একটা বিশ্বাস আছে, আমি যদি পরীক্ষা দিই, মানে একটা আমাদের এলাকার ভাষায় কথা বলে যে সওয়াল চিনা বাপ আর মনে চিনা পাপ। তো সেরকম আর কি আমি কি পরীক্ষা দিচ্ছি সেটা কিন্তু রেজাল্টটা কিন্তু আমি বুঝতে পারবো। তা আমি যে ম্যাথমেটিক্স পরীক্ষা দিই, আমি 100-এর মধ্যে 100। ইংলিশে, ম্যাথে খুব ভালো ছিলেন? জি, ম্যাথে খুব ভালো ছিলাম। আচ্ছা। ইংলিশেও খুব ভালো ছিলাম। ওকে। তো দেখা যাচ্ছে কি যে সেখানে আর কি কৃষি অফিসার বা ইউনোর ছেলে, মৎস্য অফিসার, এদের সন্তানরা পড়তো। আচ্ছা। আমি 100-এ মার্ক তোলার পরও আমার রোল থাকতো 7-8। কেন? এখন আমার তো বেতন তো কম, আমি তো যেটা বেতন আছে সেটাই তো দিই। আমি তো সাধারণত ওখানে কোথাও প্রাইভেট পড়ি না। হ্যাঁ। তো আর কি ওনারা আর কি ওখানে থাকে, এত বড় বড় কর্মকর্তা। আমি ঠিক জানি না, মানে আপনি সবার চেয়ে বেশি মার্কস পাওয়ার পরেও আপনার রোল থাকতো 7-8-এ? জি। আর ওরা 1 2 3 4 5 6 7 এরকম আর কি আমার রোল থাকতো 5 4। আপনি কখনো দেখেছেন যে আপনার সামনে যারা এগিয়ে আছে তারা আপনার চেয়ে কম পাচ্ছে কিনা, বেশি পাচ্ছে কিনা? স্যার, একসঙ্গে যদি থাকি ক্লাসের পড়া যারা ঠিক করতে পারে, তাদের হাতের লেখা সুন্দর না। ও, আপনার এই জায়গাটা থেকে একটা অনুমান করে আপনি বলছেন। ঠিক আছে। তারপরেও একটা যে সন্দেহ ছিল, হয়তো পরীক্ষাতে তারা ভালো পারছে, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে আপনি মনে করছেন যে তাদেরকে একটু পার্সিয়ালিটি করা হতো, যে কারণে তাদের রোল নাম্বারগুলো এগিয়ে থাকতো। ওকে, হতে পারে। তো স্যার, আই এম নট শিওর। হ্যাঁ। তো তারপরে আমি স্যার কোনো কিছু মনে করি নাই। তো ক্লাস 2-এ যখন বৃত্তি পরীক্ষা হয় কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে, আচ্ছা, ক্লাস 2 3 4 5, ক্লাস 2-এ যখন উঠলাম, যখন বৃত্তি দিলাম, তো দেখা গেল কি কেউ বৃত্তি পেল না, আমি 7 রোলের ছাত্র বৃত্তি পেয়ে বসে আছি। ওকে। 1 2 3 4 এগুলো বাদ। তো স্যার এই দিক থেকে একটা মানসিকভাবে খুব খারাপ লাগে যে আসলে ছোট তখন তো মন মানসিকতা তো আলাদা থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো করা উচিত না ছোটদের সঙ্গে। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি চিন্তা করি যে আমি এত কষ্ট করে লেখাপড়া করি, আমার 1 রোল হওয়ার কথা যেখানে, আমার সেখানে 4 5 6, যেখানে 2ও না। এটা মানসিকভাবে তখন একটা কিন্তু খারাপ লাগে। তারপর আর কি ওইভাবেই যে বৃত্তি পারলাম, এটাই এখন সবচেয়ে বড় কথা। এই অবস্থায় লেখাপড়া চালাচ্ছি। তো ক্লাস 5-এ আবার প্রাইমারি স্কুলে থেকে বৃত্তি দিলাম, ওখান থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি আসলো। ওকে। তারপরে একটা আবার উপজেলা শহরে আর কি, যেটা আর কি আমাদের প্রতিটা উপজেলাতে আর কি পাইলট স্কুল থাকে, যেটা আর কি, জি, সেখানে ভর্তি হইলাম। হওয়ার পর ওখান থেকে রেজাল্ট মোটামুটি ভাবে ক্লাস 8-এও আর কি ভালো রেজাল্ট হলো, ট্যালেন্ট পুলে বৃত্তি আসলো। আমাদের সময় তো আবার এই যে জেএসসি ছিল না, তো আর কি ওই সময় তো ট্যালেন্ট পুলে বৃত্তি ছিল, বৃত্তি পাইছি। তো তখন আবার খেলার অভ্যাস খুব ভালো ছিল, ক্রিকেটে খুব ভালো। এখনো একটা বিশ্বাস আছে যে এখনো যদি আমি বল করি অনেকের আর কি সমস্যা হতে পারে, স্থানীয় পর্যায়ে আর কি, থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে। খুব ভালো ছিলেন ক্রিকেটে? জি, ক্রিকেটে খুব ভালো ছিলাম। ক্রিকেট, ব্যাডমিন্টন, এদের তো খুব ভালো ছিলাম। খেলা, লেখাপড়া। আর স্যার তারপরে বলে রাখি যে আমি ক্লাস 6 থেকে আমি
ক্লাস 2 এ তখন স্যার এই কথা আমি ছাড়া পড়ছে এটা বলি। ক্লাস 2 এ তখন আর কি মেবি 2001 সাল বা 2 সাল এরকম হবে। তো আমাদের উপজেলাতে যে স্কুলে ঢুকতেই একটা প্রথম কম্পিউটার দোকান কিন্তু ছিল ওখানে। আচ্ছা। তো আমি যাই ওটা দেখতাম আর কি, গ্লাস দিয়ে ঝুঁকি মারে দেখতাম। ওই সময় তো কম্পিউটার মানে তো বিশাল কিছু, জি, একটু দরজা খোলা থাকলে একটু যদি মাথাটা ঢুকাইতাম। তো আমার বাপের সুবাদে আর কি, আমার আব্বা যেহেতু বলে ব্যবসায়িক সমিতির একটা সভাপতি বা যেহেতু বড় কোনো পদে ছিলেন, তো উনি আর কি বলছে যে আমার ছেলেটা যায় ওকে একটু দেখায় কম্পিউটারে কি কি একটু চালাচালি করে লাগে। তো দেখা গেছে কি যে ওই সময় আমরা যদি কম্পিউটারে ঢুকতে যেতাম, এই এটা নিয়ে আসা হবে না, ওইটা নিয়ে আসা হবে না, বেল্ট আছে নাকি, লোহার কিছু আছে নাকি, বা এই জাতীয় কিছু আছে নাকি, ভাইরাস ঢুকবে, একটা আতঙ্কের মধ্যে পড়তে হবে। ঠিক আছে, মানে কম্পিউটার রুমটা আসলে একটা অনেক কিছু, মানে ভাইরাস ঢুকবে, ভাইরাসটা খুব বড় ক্ষতিকর, কম্পিউটার মানে ব্লাস্ট হবে বা এই জাতীয় কিছু আর কি। তো আর কি আমি এক সময় আর কি ওখানে দেখতে দেখতেই হঠাৎ করে একদিন কি করছি, মাউস তখন কিন্তু ওই সময় কিন্তু প্রথম মাউস কিন্তু ঢোকে, আগে তো ডক মুডে কমন প্রম্পটে কাজ করা লাগতো, ফ্লপি ডিস্ক ছিল অনেক। জি। তো ফ্লপি ডিস্কের প্যাকেটটা বুঝে নাই তো, আর তারপর দেখি যে মাউস আসছে, নতুন মাউস কিনে আসছে। মাউস তো ওই সময় তো পিছনে বল দিয়েছিল অনেক ভারী। জি। মাউসটা আমি যখন নাড়া দিছি তো আমাকে একটা মানে ওই ক্লাস 2 এ থাকা অবস্থায় থাপ্পড় মারছিল। দোকানের মালিক বলছে যে সে আসবে দেখবে, কোনো সমস্যা নেই, কিন্তু দোকানে আরেকটা কর্মচারী ছিল। আমি অতটুকু ছোটো বাচ্চা, আমার মানে জন্মের পর থেকে আমার বাপ মা কোনোদিন গায়ে হাত তোলে নেই, আর ক্লাস 2 এ থাকতে ওই অবস্থায় গায়ে হাত তোলে। তখন একটা জেদ ভাসছে যে কম্পিউটার ভিতরে কি আছে সেটা আমি দেখবো। তো তারপরে বাড়ির জায়গা কান্নাকাটি, আমি আর যাবো না, আমাকে এরকম কম্পিউটার চালা শিখতে হবে, গ্রামে তো কারেন্ট নেই। তো ওই সময় আর কি ওখানে কম্পিউটার চালার ব্যবস্থা করে দিল। প্রথম আমার জীবনে হাত দিয়ে তখন ওই হারকিউলিস গেম খেলতাম। আচ্ছা। তো এই স্কুল লেখাপড়া এই অবস্থায় আর কি চলতেছে, যখন আবার ক্লাস 5 পাস করে যখন 6 এ ভর্তি হলাম, তো ওই সময়ের মধ্যে এতদিনের মধ্যে এমন একটা হয়ে গেছে যে অফিস প্রোগ্রাম আমার ফুল, ক্লাস 5 হতে হতে আমার অফিস প্রোগ্রাম ফুল কমপ্লিট। এমনকি এই যে আগে আমরা কাজ করতাম, এডিটিংয়ের কাজ করতাম, বিয়ের কাজগুলো সেগুলো পর্যন্ত করতাম। আচ্ছা। তো ক্লাস 6 এ আমি দেখা যায় যে ট্রেনার কম্পিউটার একজন, ওটার সাথে একটা ভালো প্রতিষ্ঠান হলো বিসি, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন, সেরকম একটা প্রতিষ্ঠানের আমি একজন ট্রেনার, মানে সিনিয়র ট্রেনার। দেখাচ্ছে কি যে আমার স্কুলের যে মানে ম্যাডাম কম্পিউটার টিচার যিনি, ওনাকে আমি ট্রেনিং দেওয়াই, আবার ওনার স্কুলে আমি আবার ছাত্র। আচ্ছা। বা আমার হেড স্যারকে আমি ট্রেনিং দেওয়াই। আচ্ছা। আর আমি আবার ওনার আবার স্কুলে ছাত্র। হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ উনি হয়তো ওই বিষয়টা জানেন না, সেটা আপনার কাছ থেকে শিখছেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি সেই অবস্থায় আর কি ছিলাম। তো কম্পিউটার ওই অবস্থায় কাজ চালা শিখতেছি, এই লেখাপড়া। সকালবেলা দেখাচ্ছে যে আসলাম, প্রাইভেট তো কখনো পড়ি নাই, নিজে যেটা পড়ছি সেটাই। তো সকালবেলা আসতাম স্কুলে, ট্রেনিং সেন্টারে যেতাম, ট্রেনিং করাতাম 2টা ব্যাচ, 10টা ব্যাচ স্কুল থেকে আবার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করাতাম। মানে নিজের একটা পর খরচের টাকাটা খুব সুন্দর মতো আমি চলতে পারতাম। ওকে। কোনো বাড়ি থেকে হেল্প নেওয়ার পরে নেই, বাড়িতে যা আছে এখনও যা আছে সেটাও কিন্তু না। তারপরে আমি আর কি এই অবস্থায় চলাফেরা করছি। তো দেখা গেছে কি স্যার যে ক্লাস 9 যখন উঠছি, 9 পরীক্ষা দিব আর কি, 9 স্যার মাঝখানে মিড টার্ম পরীক্ষা দিচ্ছি। তো এই সময় স্যার আমাদের জমা জমি নিয়ে স্যার একটা গন্ডগোল বাঁধে। জি। জমি নিয়ে আমাদের ভাগী শরিকের মধ্যে গন্ডগোল, কিন্তু এখানে তৃতীয় পক্ষ ঢুকলো। আচ্ছা। দালাল হিসাবে। আচ্ছা। তারা আর কি করলো কি যে আমাদের জমিতে গাছ লাগাচ্ছিল, আমরা আর কি ওই জমিতে আর কি মাটি কাটছি, ওখানে আর কি বাড়ি করবো। এখন আমাদের বাড়ি মাটির, ওখানে আমরা ইটের বাড়ি করবো বা যেতে আর কি বিল্ডিং করবো আর কি, এরকম একটা প্ল্যান পরিকল্পনা। মাটিটা কাটা হয়েছে, গাছ লাগানো হয়েছে, গাছগুলো অনেক বড় হয়েছে। তৃতীয় পক্ষ আসে গাছ কাটা শুরু করছে। তো সেখানে করলো কি আমার আব্বা চলে গেল, যাই তাদেরকে নিষেধ করলো, নিষেধ করতে যায় আমার আব্বাকে মারছে। আমি কিন্তু ছোটো থেকে কারোর সঙ্গে স্যার মারামারি করি নাই। তো যখন দেখি যে আমার আব্বারে মারে পুরা মানে সেরকম অবস্থা করছে, পরে করছি কি মানে আমার প্রচুর রাগ উঠছে। ছোট থেকে তো আমি দেখতে শুনতে লম্বা, আর এখনো যেরকম স্বাস্থ্য তখন তো একটু ছিলাম সেরকম। তো যাই, আর খেলাধুলার শরীর তো স্যার একটু অন্যরকম, আর ওই সময় মাথা রক্ত তো আলাদা ছিল। তো যাই স্যার ওই বড় বড় 3 জন ছিল স্যার, তাদেরকে মানে আর কি প্রচুর ভয় মারি। ওকে। মানে একজনের পায়ের রক কাটে দিছি, পায়ের রকটা সঠিকভাবে কাটা যায় নাই, কিন্তু সঠিকভাবে কি ছিল আপনার হাতে? ওরা যেটা মারতে আসছে, ওই সামুরাই থাকে যে বড়, সামুরাই দিয়ে মারতে আসছে। তো ওদের সামুরাই দিয়ে কাড়ে নিয়ে ওদের কাছ থেকে ছিনে নিয়ে আমি একজন মানে যে মারতেছে আমার আব্বা, মানে এই যদি একটা লাঠিতে ডাংটা মারে তাহলে আব্বা কিন্তু মারা যায় নিশ্চিত। ওকে। তো লাঠিটা ওই সামুরাইটা নিয়ে আর কি ওর পায়ের রক কাটবো বলে একবারে মারে দিছি পায়ে, কিন্তু পায়ে না লাগে, ওর পাটা আবার স্লিপ করছে, এখানে যায় লাগছে। ওকে। উপরের অংশে লাগছে। তো লাগার পরে তো পাতে তো রক্ত বের হয়েছে। এই যে একটা শত্রুতা স্যার সৃষ্টি হলো। আপনার কোন ক্লাসে তখন আপনি? আমি ক্লাস 9-এ। ও তখন ক্লাস 9। আচ্ছা, মোটামুটি পরিণত বয়স। হ্যাঁ জি স্যার। ওকে। তারপর তো এই যে একটা শত্রুতা হলো। আমার আব্বা আর কি এমন একটা লোক, আমার আব্বাকে এখনো যদি কেউ বলে
যে এই শালা কোথায় রে তুই, মানে যে কোনো খারাপ ভাড়া বলে আলুক, আমার আব্বা তাকে গলা ধরে বলবে তোমার কি হয়েছে, তুমি আমার সাথে রাগ করতেছো কেন, চলো তাকে চা খেতে খেতে শুনি। মানে এত ভালো, এত বিনয়, এখনো সেটা এখনো পুরো এলাকার লোক এখনো সম্মান করে। ওকে, আমার আব্বাকে দেখলে এখন মানে যারা খুব নির্বাচনের দিক দিয়ে বা রাজনীতিক বড় বড় নেতা আছে তারাও মোটরসাইকেল হলে মোটরসাইকেল থেকে নামে তারা সালাম দেয়। আমার জ্যাঠার কাছ থেকে এখনো মানে এরকম আর কি সম্মান দিয়ে এখনো তারা চলে। তার আব্বাকে ওই অবস্থা মারা দেখে আর কি এই অবস্থায়। তো তারা করলো কি এখন বিভিন্ন দামে প্রথমে একটা মামলা দিল আমার সহকারে, যে রাস্তায় তাদের কাছ থেকে আর কি ডাকাতি করছি, ডাকাতির একটা মামলা দিল। তো যাই হোক ফার্স্ট মামলা এটা কোর্টে গেলাম, যাই যখন বুঝতে পারলো যেটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন, ওটার সঙ্গে সঙ্গে ওখান থেকে শেষ। পুলিশ অ্যারেস্ট করেনি? না, পুলিশ অ্যারেস্ট করেনি, কোর্টে গিয়ে ফেস করতে হয়েছে। মামলাটা কি কোর্টে হয়েছিল? কোর্টে হয়েছে, থানাতে তো নিচ্ছে না, থানা নিয়ে কোর্টে করেছে। ওনাদেরকে তো আমরা চিনি যে ওনারা আসলে কেমন পরিবার বা কি রকম, কোর্ট থেকে মামলা করেছে। হ্যাঁ, কোর্ট থেকে মামলা করছে। তো প্রথম গেল এটা যখন হলো না, তখন আবার দ্বিতীয় মামলা দিল যে বাসা ডাকাতি, বলতেছে যে আমাদের ঘর থেকে 5 ভরি সোনা হারাইছে বা এই যেত কিছু। এখন কোর্ট থেকে বলে আপনাদের ঘরে 5 ভরি সোনা আপনাদের আছেটা কি? যাই হোক ওই মামলা চলে গেল, টিকলো না। তো তৃতীয় মামলা করলো, সেটা হচ্ছে নারী নির্যাতন, ধর্ষণের মামলা করলো। তো স্যার আমার কথা বলি যে আমি ক্লাস 9-এ যখন লেখাপড়া, ক্রিকেটে এত ভালো, বোলিংয়ে ভালো, ফিল্ডিং করতেছি আর কি, মানে রাস্তা মাঠের সঙ্গে রাস্তাতে একটা মেয়ে যাওয়ার সময় আর কি প্রথম আমাকে লাভ লেটার দেয়। তো আমি সেই লাভ লেটার নিয়ে আসে, আমি প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিছু বুঝি নাই তখন, নিয়ে এসে সকলকে ডাকে নিয়ে আমি ওই সিটিটা ওখানে পড়ে শুনাই। তো এই মেয়ে ক্লাস 9-এর ঘটনা। ওকে। তো তারা আর কি মেয়েটা আমাকে পরামর্শ থাপ্পড় মার কথা তোমাকে আমি দিছি, আমার মানে আগে তো, এখন তো অ্যাক্সিডেন্টের পর তো এরকম ফেসেছি, তো আগে তো আর ভালো ছিল, বাট আগে কোনো টেনশন ছিল না। তো আর কি আমি আর কি তাদেরকে কোনো করি না আর কি, এগুলো কিছু বুঝতাম না যে আমি আসলে নারী বিষয় বা মেয়ে বিষয়ে আমি কোনো ফাংশন এগুলোর সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে প্রথম একটা মামলা দিল, আমাকে করলো 1 নম্বর আসামি আমার মানে আব্বার চাচাতো ভাই, ঠিক আছে, তার ছেলে, তাদের কি করলো। তো এরকম আর কি মামলার মধ্যে ঢুকালো আর কি। তো তখন তো আর কি নারী নির্যাতনের যেহেতু মামলা, এখন কি আর করবে, এখন এই যে আমাকে স্কুল থেকে মানে স্কুল বাদ দিয়ে এখন পালে থাকতে হলো। ওকে, ওই সময় একটা আতঙ্ক চলে আসছে, যে কোনো সময় অ্যারেস্ট করতে ফেলে। ওকে মানিক, আমি এখান থেকে ফিরবো, ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা যদি সিক্রেটসে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। পালে থাকলাম, যার ফলে কি হলো, আমি যে লেখাপড়া থেকে সরে দাঁড়ালাম প্রথম। ওকে, আমি যেখানে যতই অসুস্থ হোক, আমি দেখা গেছে কি যে আমার 100 ডিগ্রি জ্বর নিয়ে আমি ক্লাস করছি, ক্লাস মিস করিনি কখনো। স্কুল তো কামের কথা কোনো প্রশ্নই আসে না। এখনো যদি আমি স্কুলে যাই, স্কুলের স্যার নিয়ে তার পাশে বসাবে, এরকম আর কি খুব ভালো ছিলাম। এই প্রথম স্কুল কামে শুরু হলো, টানা প্রায় মামলাটা করতে টানা প্রায় 28 দিন না 30 দিন লাগলো। তার ফলে কি হলো যে 9-এ কিন্তু এসএসসি ভোকেশনালে হয় কি যে ক্লাস 9-এ একবার পরীক্ষা হয় ফাইনাল, ক্লাস 10 এসএসসি একবার ফাইনাল হয়। জি। তো এখানে আমি যখন আর কি পরীক্ষাটা দেই, তো পরীক্ষা দেওয়ার পর হয় কি যে অ্যাটেন্ড যেহেতু করি নাই, আর ওই সময়টাতে আবার হয়েছে কি প্র্যাকটিক্যাল খাতাগুলো সারা হয়েছে, তাই আমি এটা যেহেতু করতে পারিনি, তো স্যার আমার রেজাল্টটা প্রচুর খারাপ হয়ে যায়। ওকে। তো ড্রয়িংয়ে আর কি, ড্রয়িং একটা সাবজেক্ট থাকে, এটা কিন্তু সম্পূর্ণ মানে মার্কটা থাকে শিক্ষকের হাতে। ওকে। তো স্যার অনেক সম্মানীয় ব্যক্তি, যাই হোক আমি তার দোষ দিব না, তিনি হয়তো বা কী যে বুঝছে অথবা ভুল বুঝে আমাকে তিনি গ্রেড দিছে C গ্রেড। ওকে। যারা আর্ট করতে পারে না তাদেরকে পর্যন্ত দিছে A+, আমাকে কি বুঝে যে C গ্রেড দিছে আমি স্যার বুঝলাম না, যার কারণে আমার এসএসসি রেজাল্টটা খারাপ হলো। তো যাই হোক তারপর চিন্তা করলাম যে আচ্ছা যাই হোক রেজাল্ট যেহেতু একটা হয়েছেই, আমি একটু অ্যাডমিশন নিই কোনো ভালো পলিটেকনিক বা এই জাতীয় কিছুতে। আমার ছোটো থেকে স্বপ্ন যে একটা ইঞ্জিনিয়ার হবো বা এই যেতে যাবো, এই জন্য একটা ভালো পলিটেকনিকে একটা অ্যাডমিশন নিই, যদি চান্স হয় তাহলে হবো, নাহলে আবার ইমপ্রুভ দিব। তো পরীক্ষা দিলাম, তো আমি একটা গভর্নমেন্ট পলিটেকনিকে আর কি কম্পিউটারে আর কি চান্স পেলেন? হ্যাঁ, চান্স পাইছি। তো 2010 সালে আর কি। তো আমি একটা যাই হোক দক্ষিণবঙ্গের একটা কোনো সুনামধন্য প্রতিষ্ঠানে আমি চান্স পেলাম। ওকে। তো স্যার আমি যখন ডিপ্লোমাতে ভর্তি হই, তো তখন ওখানে ভর্তি হওয়ার পর প্রোগ্রামিং শাখায় চলে গেলাম। ডিপ্লোমাতে ভর্তি হলেন? জি স্যার। আচ্ছা, প্রোগ্রামিং বলতে? প্রোগ্রামিং মানে HTML, আমি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে প্রথমেই শুরু করছি। ওকে। কলেজের প্রথম স্টেপেই। আচ্ছা। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, যাই হোক লক্ষ্মীপুরের, সে আর কি বর্তমানে ঢাকার একটা খুব সুনামধন্য প্রতিষ্ঠানে এখন সে লাস্ট সেমিস্টারে আছে। তার সঙ্গে আমি শুধু প্রোগ্রামিং ভাষায় আলোচনা করতাম। তো করতে করতে আর কি ওই সময় আর কি ওডেক্সের কাজ শুরু করলাম কম্পিউটারে। হ্যাঁ, আউটসোর্সিং, ওডেক্স, ফ্রিল্যান্সার, এই দুটো সাইটের কাজ শুরু করলাম। বাংলাদেশে মানে কি ওয়ার্ল্ডের মধ্যে আমার র্যাঙ্ক চলে আসলো 12 নম্বরে ওডেক্সে।
তো দেখা যাচ্ছে মান্থলি আমার ইনকাম আসে 24,000-25,000 ওই সময়। কত সালের ঘটনা এটা? এটা 2010 সালে। 2010 সালে। ওকে। তো স্যার ওডেক্স থেকে ওই সময় আবার হঠাৎ করে কি চালু হলো, একটা এই যে ডোলেন স্যার ক্লিক ব্যবসা কিছু চালু হলো, কিন্তু স্যার ক্লিক করে পয়সা পাওয়া যায়। হ্যাঁ, এই যে লাইফ ফোর্স বিডি, ডোলেন স্যার, এই যে কিছু চালু হলো। তা আমাকে এই ওডেক্স এর র্যাঙ্ক ক্লিক এবং লাইক এগুলো নাকি কেনা যেত। আমাদেরকে কি করতে, একটা করে আইডি দিত, যে এটা থেকে 7,000 টাকা দিয়ে একটা আইডি কিনা লাগবে। আইডি কিনলে এই যে একদিনে প্রায় দেখা যাচ্ছে যে আমার 10টা আইডি আছে, একটা আইডির দাম 7,000 টাকা। 10টা আইডি থাকলে আমি 700 টাকা করে দিনেই পাচ্ছি। ঠিক আছে, এইভাবে আর কি আইডিতে বিভিন্ন প্রকার কাজ করা হয়। এই যে ক্লিক করলে, এডসি করলে, মানে এসিওর যেটা কাজ ছিল আর কি ওই সময়। আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষা আমরা বুঝি যে এটা এসিওর কাজ, কিন্তু সাধারণ পাবলিক তো এটা বুঝতেছে ক্লিক ব্যবসা। রাইট। তো কিছুদিনের মধ্যে হলো কি, যে আমি তো অনেক এখন এরা আমাকে লাইফ ফোর্স বিডি নামে একটা প্রতিষ্ঠান ছিল, তারা চলে গেল সরাসরি আমার ওখানে, দেখা করে আমাকে নাস্তা পানি বা আমাকে সঙ্গে সঙ্গে একটা মানে ফোন গিফট করে। তারপর ওই সময় তো বাংলা লাইন ওয়াইম্যাক্স প্রথম আসছে। আমরা তো আগে যখন ব্যবহার করছি তখন দেখা যাচ্ছে কি যে গ্রামীণ ফোনে একতা সিমে 390 টাকা দে ওই নাইট প্যাকেজ, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। এইটা আমরা ব্যবহার করতাম। তো এখন তো নেট দাম অনেক কমছে। তো ওই সময় আর কি বাংলা লাইন ওয়াইম্যাক্স গেল, ওখান থেকে অনেক কিছু দিল। ল্যাপটপ একটা আমাকে গিফট করলো, বলছে আমাদের লাইনে আসেন, আমাদেরকে কিছু ক্লায়েন্ট দেন, আপনার তো অনেক তো ক্লায়েন্ট হয়েছে, তো আমাদেরকে আর কি এইভাবে আর কি আমাদের আইডিগুলো সেল করে দেন, আমরা কোনো কিছু। আমি এইভাবে আর কি মোটামুটিভাবে দেখা গেলো যে আমার গ্রামের এলাকায় বা আমার ইনস্টিটিউট এলাকায় মোটামুটিভাবে অনেক আইডি দিলাম। ওকে। হঠাৎ করে সেটা তো বন্ধ হয়ে গেল স্যার। এখন যার ফলে হলো কি সবাই আমাকে এসে ধরলো বলে, আমি তো মানে আমার একটা তো আমার হাতে তো এগুলো অনেক কিছু আছে, আমার তো রেফারেল একটা ছিল। তো আমি তো নিজেই প্রায় 400-500 মতো দিছি। তার ভিতরে অনেকের টাকা উঠছে, অনেকের ওঠে নাই। প্রায় আমার দেখা গেল কি যে স্যার 4 থেকে 4.5-5 লক্ষ টাকার মতো আমি চাপের মধ্যে পড়ে গেলাম। আচ্ছা। আর যেহেতু আমার এলাকা উত্তরবঙ্গে, আমি গেছি দক্ষিণবঙ্গে, তো আর কি ওখানকার ছেলেপেলেগুলো তো স্যার আরো ডেঞ্জারাস, আর খুব ডেঞ্জারাস এরিয়াতে ছিলাম। তো ওরা আর কি আজকে চাপাতে বাহির করে, কালকে রান্দা বাহির করে, আমার টাকা দেওয়া লাগবে, এটা করা লাগবে। তো স্যার মানে প্রথমে একটা বিপদের মধ্যে পড়লাম। প্রথম কথা, যে কাজটা আপনি করতেছিলেন সেটাও তো ইন্টারন্যাশনাল টাউট গিরি যেটাকে বলে। কারণ সরি টু সে দিস ওয়ার্ড আমি ইউজ করছি, বাট মানুষকে বোঝানোর জন্যই বলছি। আপনারা, আমি সহজ ভাষায় যেটা বলি, আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে দেন আমাদের দর্শকদের। একটা হচ্ছে যে আপনারা লাইক কিনতেন, আপনারা শেয়ার কিনতেন, কমেন্টস কিনতেন, ফেসবুকের যে ঘটনাটা আমি যেটা বলি, এবং এটা করা যেত একটা সময়। ইদানিং আরেকটা জিনিস শোনা যায়, আমি জানি না এটা কতটুকু সত্য, আপনি খুব ভালো করে বলতে পারবেন। সেটা হচ্ছে ফেসবুক ভেরিফাইড নামে একটা ব্যবসা চলতেছে বাংলাদেশে। এবং এই ভেরিফিকেশনে যেটা হয় যে যাদের পেজ থাকে তাদেরকে মোটামুটি একটু ভালো হেলদি পেজ, যাদের ভালো লাইক ঠেক আছে, আনফর্চুনেটলি আমার পেজটি এখনও ভেরিফাইড হয়নি, তাদেরকে বিভিন্ন রকমের অফার দেওয়া হয় যে 1 লক্ষ টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, আমরা এটা আপনাদেরকে করে দিব। বাট কীভাবে তারা করে আমরা জানি না। কিছু কিছু স্যাম্পল দেখা যায়, ভাই এটা গত সপ্তাহে করে দিলাম, ওইটা করে দিলাম, আদৌ করে দিয়েছে কিনা জানি না। এবং এইটা আবার ফেসবুক বলেও দিয়েছে সেখানে যে এই ধরনের কোনো থার্ড পার্টি দিয়ে আমরা কোনো কাজ করাই না, সুতরাং তোমরা তাদের কাছে যেও না। আবার তারা দেখা হচ্ছেও, বাংলাদেশে কারো হচ্ছেও, বাংলাদেশে আবার ফেসবুক নাকি ভেরিফাইড করা বন্ধ করে রেখেছে। তো এই যে বিষয়গুলো, এটা একটা আমি বললাম খুব রিসেন্ট উদাহরণ। আবার অনেক সময় যেটা দেখি যে তারাও বলে যে আপনি একটা পোস্ট দিলেন, সেই পোস্টে আপনার 20,000 লাইক লাগবে, 20,000 লাইকের ব্যবস্থা করে দিব আমরা। হ্যাঁ, সেটাও নাকি একটা সময় ছিল। তো এগুলো আসলে আপনাদের কাজটা কী ছিল? আপনারা কি করতেন? এই যে আইডিগুলো বিক্রি করতেন, কি হতো এই আইডিগুলো দিয়ে? না স্যার, এটা আমি যদি ওডেক্সের কথা ধরি স্যার, ওডেক্সের কাজটা কিন্তু স্যার খুব ভালো ছিল। যেমন হচ্ছে কি একটা গ্রাফিক্স ডিজাইন, এই যে আপনার এখানে স্যার এই যে সিক্রেটস উইথ আরজি কিবরিয়া লেখাটা আছে, এটা স্যার ডিজাইনটা আমার মনে হয় যে আমি যদি একটু সময় দেই, আমার বিশেষ আমি আর অনেক ভালো ডিজাইন আমি করে দিতে পারবো। এই সিক্রেটসটা? জি স্যার। ওকে। তো আমি স্যার এরকম গ্রাফিক্সের কাজগুলো করে দেওয়া লাগতো। তারপরে আইডি বিক্রির বিষয়টা কি? এটা স্যার পরে আসতেছি স্যার। তো আর কি এই কাজগুলো আগে করতাম স্যার। ওডেক্সে কিন্তু লিগ্যাল কাজ হতো। হ্যাঁ, আমি সেটা ওডেক্স এখনো লিগ্যাল কাজ করে। ওডেক্সের নামটা হয়তো বা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং জগতে ওডেক্স অনেক পপুলার আমি জানি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আইডি কেনা বেচার বিষয়টা, এটা আইডি স্যার এটা কি হতো যে আর কি বলতো যে একটা আইডি খুলতে প্রায় $100 লাগবে। $100 সমান 70 টাকা ধরতো। কোন আইডি খুলতে $100 লাগবে? মানে এই যে লাইফ ফোর্স বিডি বা ডোলেন স্যার, হ্যাঁ, একটা করে এখানে বাংলাদেশে প্রায় সকলে করছে কিন্তু এই কাজটা, সকলে জানে, কিন্তু 7,000 টাকা করে সারা বাংলাদেশ রেট। খোলার পরে ওটা একটা মানে কিনতে হতো। এটা কি কার কাছ থেকে কিনতে হতো? ওডেক্সের কাছ থেকে কিনতে হতো? না, ওডেক্স না স্যার, তাহলে এটা গ্রুপটা আলাদা। এটা বাংলাদেশে মানে কিছু টাউট গ্রুপ। আচ্ছা, ওরা বিক্রি করতো? হ্যাঁ, ওরা। এই আইডি দিয়ে কি হতো? এই আইডিতে আর কি বিভিন্ন আর কি ওই লিঙ্ক আসতো, লিঙ্কে ক্লিক করা লাগতো, 30 সেকেন্ড পর
হ্যাঁ মানে একটা সাইট আমি সেটাই বুঝতে চাচ্ছি যে লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি যত বেশি ক্লিক করতে পারবেন তত বেশি হচ্ছে পয়সা পাবেন। এটাই তো কাহিনী। তাহলে আমাকে একটু বলেন যে লিঙ্কগুলোতে ক্লিক করলে পয়সাটা কোত্থেকে আসে? এটা স্যার দেখা যাচ্ছে কি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, আপনার যে স্যার সিক্রেটস আছে অথবা জীবন গল্প আছে, এই প্রোগ্রামগুলো যখন আমি লিখে যখন সার্চ দেবো জীবন গল্প, আমার যদি একটা ওয়েবসাইট থাকে, ঠিক আছে, আমি যদি ওখানে যদি দেই জীবন গল্প লিখে দেই, আমার সাইটটা যত উপরে আসবে মানুষ কিন্তু ততটা ফেথফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। রাইট। তো যার কারণে আর গুগল কিন্তু দেখে যে সাপ্তাহিক মানে কি 6 দিন 12 ঘন্টা, জি 6 দিন 12 ঘন্টা পর তারা আর কি 12 ঘন্টার মধ্যে বিচার বিশ্লেষণ করে যে আসলে কোনটা সাইট সবচেয়ে বেশি ভিউয়ার্স হয়েছে। রাইট। তখন তারা কিন্তু সিরিয়ালটা স্যার অপটিমাইজেশন করে দেয়। ওকে। তো এই ক্ষেত্রে আর কি ওই ক্লিকগুলো আর কি ওইভাবে আসতো যে আমার সাইটটা আসলে আমার ওয়েবসাইটটা 1 নম্বরে চলে আসে, সেজন্য তোমরা বেশি বেশি করে ক্লিক করবে। এটাও তো 2 নম্বরই, কারণ এটা হচ্ছে মানুষ। ওকে, বুঝতে পেরেছি। যাই হোক, তো এই কাজটা আপনি করতেন এবং অনেককেই আপনি এই আইডিটা করে দিয়েছেন, 7,000 টাকা করে নিয়ে অনেককেই আপনি আইডিটা করে দিয়েছেন। পরবর্তীতে এই জিনিসটা উঠে গেল। উঠে যাওয়ার পরে যেটা হলো যে বাকি যারা টাকা পয়সা দিয়েছে তারা এসে আপনাকে ধরলো এবং সেটা 4 লাখ 4.5 লাখ টাকার মামলা ছিল, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা মনে হয় এতক্ষণে বুঝতে পেরেছি। জি বলুন তারপর। তো স্যার আমি এখন এই টাকাটা কোথা থেকে দেবো? আমার তো আর কি আমি যেটুকু করছি আর কি সেটুকুতে আর কি বিন্দাস খাইছি দাইছি, ভালোভাবে থাকছি, লেখাপড়া করছি। বাসায় হয়তো বা কোনো কিছু কখনো যদি হেল্প লাগে, বাসায় কি বোনেরা আছে তাদের যেটা লাগুক আর কি, আমি আর কি খুব সুন্দরভাবে চলছি। আমার কোনো চিন্তা ছিল না, আমি কাজ করতেছি সুন্দরভাবে। আমার ওডেক্সের র্যাঙ্ক 12। আমি যখন ডোলেন্সার বাই যে লাইফ ফোর্স বিডি বাই ক্লিকের ব্যবসাতে চলে গেলাম, আমার র্যাঙ্ক একেবারে চলে আসলো 365 নম্বরে। ওকে। তো ফেসবুক ওই সময় আমাকে নিয়ে লেখালেখি হয়েছে, ঠিক আছে, আমার আইডিটার নাম হাইড করছি যে অমুক বাংলাদেশের হয়ে সে 12 নম্বর স্থানে উঠছে। ওকে। তো আর কি এই ক্ষেত্রে আর কি যখন আমি চিন্তা করলাম যে আসলে এই টাকাগুলো আমি দিব কিভাবে, আমি ওডেক্সে প্রায় 3 মাসে আমি এত সুন্দর একটা র্যাঙ্ক নিয়ে আসলাম। 6 মাসে স্যার, 6 মাসের মধ্যে এত সুন্দর র্যাঙ্ক নিয়ে আসলাম। আর পরবর্তীতে 3 মাস না কাজ করেই ক্লিক ব্যবসাতে যায় আমার র্যাঙ্ক এত কমলো, আমি আর ডোলেন্সার আর কাজ পাচ্ছি না, আর ওডেক্সে আর কাজ পাচ্ছি না। ওকে। তো স্যার এত টাকা তো দেওয়া স্যার আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন পরে যে আমাকে ল্যাপটপটা গিফট করা হয়েছিল ওটা বিক্রি করলাম, আমার যে একটা নিজস্ব ল্যাপটপ ছিল ওটা বিক্রি করলাম, ফোন টোন ছিল ওগুলো বিক্রি করে দিলাম। দিয়ে আর কি মোটামুটিভাবে দেখা গেল যে আমার কাছে যে চলার মতো আর কি জিনিসপত্র সব বিক্রি করে দিয়ে আমি 2 লাখ টাকার মতো প্রায় হলো। ওকে। দিয়ে যখন শোধ করছি আরও টাকা স্যার লাগায়, তখন স্যার অনেকভাবে সময় নিলাম, বাসায় আসলাম। বাসায় এসে কি মানে ক্লাসের প্রতি মনোযোগী হচ্ছে না, লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে গেলাম। তো অনেক মানে কি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা মোটামুটি রেজাল্ট ভালো হয়েছিল, সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা খুব খারাপ হয়, যার কারণে ওখানে এক সাবজেক্ট আমি ফেল করি। আচ্ছা। রেফার খাই। ওকে। তো এটা তো রেফার তো পরবর্তী সেমিস্টারে দেওয়া যাবে, কিন্তু আমাকে চিন্তা হচ্ছে যে আমি এতগুলো টাকা এখন ম্যানেজ করবো কীভাবে। ওই সময় তো আসলে কি ছোটোতে থাকলে যে দেখা যাচ্ছে যে আমাদেরকে 10-20 টাকা দিলে আমাদের অনেক বেশি। জি। আর যখন আমরা 2010-11 সালের দিকে এই সময় কিন্তু মানে 10-20 হাজার টাকা আমাদের কাছে অনেক বেশি। তো সেই জায়গায় আমাদের কাছে 2-2.5 লাখ টাকার মতো মানে আর কি ঋণী হওয়া, তো পরিস্থিতিটা স্যার অন্যরকম লাগে। তো ওখানে আবার একটা অনেক, এটা কি আপনার বাবা জানতো বা পরিবারের লোকজন জানতো যে আপনি 2.5 লাখ টাকা ঋণী আছেন এরকম ভাবে? বাসায় জানতো 2.5 লাখ টাকা না, বাসায় জানতো 40-50 হাজার টাকা। বাসায় জানতো এটা? জি। আচ্ছা। তো বাসা থেকে আর কি 40-50 হাজার টাকা ম্যানেজ করে দেয়, কিন্তু আরও টাকা পাবে আর কি, এগুলা বাসায় কখনো জানানো হয়নি। তো আমি ওখানে আবার পার্ট টাইম চাকরি নিলাম। তো একটা সার্জিক্যাল কোম্পানি, ওই যে ইনজেকশন সিরিজ, তারপরে বেল্টের সার্জিক্যাল যে প্রোডাক্টগুলো থাকে, জি, এটা স্যার আর কি আমি এসআর প্লাস সার্ভিস মানে ডেলিভারি ম্যান দুইটা একসঙ্গে করলাম। তো আমার ক্লাস ছিল সেকেন্ড শিফটে, অর্থাৎ 2টা থেকে আমার 6টা পর্যন্ত ক্লাস। তো সকালবেলা বাইরে হইতাম, সকালবেলা বাইরে হয়ে কোম্পানি থেকে একটা মোটরসাইকেল দিল, তো সকালবেলা বাইরে হয়ে আমি এগুলো ডেলিভারি করতাম, এসআর হিসাবে কাটতাম, আবার সন্ধ্যার সময় আবার ডেলিভারি করতাম, ক্যাশ বুঝে নিতাম, কোম্পানি দিতাম। তো আমি স্যার লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে গেলাম। অনেক পিছিয়ে গেলাম মানে প্রচুর আর কি ক্ষতিগ্রস্ত হলাম আমার লেখাপড়ার সাবজেক্টটা। তো আমি কম্পিউটারে সেরকম সময় দিতে পারতেছি না, আমি প্রোগ্রামিংয়েও আগাতে পারছি না। তো যার ফলে স্যার এইভাবে যখন আমি কোনো রকমে প্রায় অনেক কষ্ট করে এটা আর কি কভার করলাম। আচ্ছা। কভার করার পর স্যার ওই একটা স্যার টাউট আছে, মানে আমার কাছ থেকে ওই স্টাম্প নেওয়া হয়নি। টাউট বলতে মানে ওই যে টাকা পাবে, আমি এখন ধরছি স্থানীয় ছেলে, তুই টাকা দিবি কিনা, তুই টাকাটা দে, এই যে
না হলে স্ট্যাম্পে সাইন করতে কবে দিবি। এটা আপনাকে বলতেছে? জি, এখন ফাঁকা স্ট্যাম্পের উপর আমার কাছ থেকে কলেজের আইডি কার্ড সব কিছু নিয়ে ফাঁকা স্ট্যাম্পের উপর স্বাক্ষর করে নিছে, জোর জবরদস্তি করে, মানে সাদা স্ট্যাম্পের উপরে। জি। তারপর তো পরবর্তীতে দেখা গেছে যে ওটা আমি দিছি কলেজ থেকে, যখন আমি 7 সেমিস্টার ক্লোজ, যখন আমি ইন্টার্নে চলে আসবো, ইন্টার্ন আসার পর ওই ছেলে এখন ফোন দিয়ে বলে 1 লাখ টাকা লাগবো, তোকে দেওয়া লাগবো, না দিলে তোর সমস্যা আছে, তোর স্ট্যাম্প তো তুই তো নিস নাই, এটাতে আমি লিখে দেবো যে তুই তোর কাছ থেকে আমার 5 লাখ টাকা পাই। আচ্ছা, মানে ব্ল্যাকমেইল আর কি। বললাম আপনার টাকা তো আমি তো দিয়ে দিছি, তো আমাকে এইভাবে করতেছেন হ্যারাসমেন্ট। তো যাই হোক, তো উনি এখন আসলেন, আসে বলে যে দেওয়া লাগবো। পরে আমি তো স্যার এই গ্রাফিক্সের উপর আমি ইন্টার্ন করতেছি, তো কোনো একটা চ্যানেল, মানে কোনো একটা সুনাম ধরনের চ্যানেলের আন্ডারে আর কি। তো স্যারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। স্যার আমার তো অনেক সমস্যা, আমাকে স্যার একটু ইন্টার্নশিপটা আপনি যদি একটু পাস দেন, তো আমি একটু স্যার বাসা থেকে একটু টাকা পয়সা এদিকে ম্যানেজ করে আমি একটু স্যার দিতে পারি স্যার। আমি স্যারের সঙ্গে পুরো আর কি শেয়ার করি। তো স্যার বলে যে ঠিক আছে, তোমার টেনশন দেখে তাই আমি তো বুঝতে পারছি, তো ঠিক আছে তুমি চলে যাও। তাই আমি স্যার ইন্টার্নটা এইভাবে আমার বাদ হয়ে যায়। ওকে, আমি ইন্টার্নটা পাস পাওয়ার পরে, মানে এটা আমার আর কি 2 নম্বরই করে আর কি নেওয়া হলো। জি, ইন্টার্নশিপ যে কাগজটা আছে এটা আর কি আমার 2 নম্বরই হলো। আমি ইন্টার্নি না করে আমি ইন্টার্নশিপ কাগজটা পেলাম। জি, বুঝতে পারছি আমরা। এটা আমার ক্ষতি হয়েছে এখন, সেটা আমি বুঝতে পারতেছি। তো আর কি গেলাম, তাদেরকে আর কি কষ্ট করে 50,000 টাকা ম্যানেজ করে আমি স্ট্যাম্পটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর, মানে যে স্ট্যাম্পে আপনি সাইন করেছিলেন? জি। ওকে। তো স্যার আমি একটা কথা পাস করে গেছি। আমি যখন এসএসসি পরীক্ষার পরে যে ফাঁকা সময়টুকু ছিল, ওই সময় আমি স্যার কয়েকটা কাজ শিখে রাখছি, মানে জীবনে বাঁচে থাকার জন্য। ঠিক আছে, ওই সময় আমি সাঁতার শিখছি, সাঁতারটা খুব ভালোভাবে শিখছি। মানে সাঁতার তো আগে থেকে পারতাম, কিন্তু অনেক দূরে যাওয়ার জন্য সাঁতার বা নদীতে সাঁতার এগুলো তখন শিখি। প্লাস রান্না শিখছি, প্লাস ড্রাইভিং শিখছি। ওই সময় ড্রাইভিং শিখেই রাখছি, এটা কারণ বাঁচে থাকার জন্য লাগে। তো ওখান থেকে যখন আমি ইন্টার্নশিপের কাজগুলো করে যখন চলে আসলাম, আসার পর রেজাল্ট বাইর হওয়ার অপেক্ষায়, তো ওই সময় আর কি একটা জায়গায় আমি আর কি চাকরি নিলাম একটা। তো টাকা পয়সা তো অনেক দরকার। তো বাসাতেও স্যার মাঝখানে বাসায় আম্মা অসুস্থ হয়, আব্বা অসুস্থ হয়, ওই যে মার খাওয়ার ফলে। আম্মার বুকে তো লাথি মারছিল ওই মারামারির সময়। তো বুকে লাথি মারছিল, তো মাথায় আবার এই কাঠ দিয়ে বাড়ি মারছে। সে মাথাটা এখনও স্যার প্রায় মাসের মধ্যে 2-3 বার মাথাটা ফুলে ওঠে, আর বুকের ব্যথা হয়। মাথাটা ফুলে উঠলে রক্ত বমি করে, এরকম আর কি সমস্যা। তো প্রতি মাসে প্রায় 20,000 টাকার মতো শুধু ওষুধ চলে যায়। তো একটা পরিবার থেকে আর কি ওই সময় চিকিৎসার জন্য হঠাৎ করে অভাবের মধ্যে পড়ে যায়। বোনের বিয়ে দিয়ে দিছি 2008 সালে, তো একটা অভাবের মধ্যে পড়ে যায়। তাই আমি চিন্তা করছি, আমি যদি কর্ম করি তাহলে আমাদের আর অভাবটা থাকতেছে না, যে জমি থাকতেছে, যে ধান থাকতেছে। যাই হোক স্যার, এভাবে আর কি আমি আব্বাকে না জানি আর কি আবার করি কি, যে জমি বন্ধক রেখে দিই। আচ্ছা। তো জমি বন্ধক রেখে আমার যে আরও যে সাইডে এলাকার যেগুলো এবার দেনা, মানে আমার এলাকায় যে দেনাগুলো ছিল, ওখানে তো ছিল প্রায় 4 থেকে 4.5 লাখ টাকার মতো। আর আমার যে গ্রামের বাড়ি, তো ওই এলাকাতে ছিল প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো। আচ্ছা। তো ওই সময় আব্বাকে না জানে আর কি 4-4.5 বিঘা জমি বন্ধক রেখে আর কি ওই টাকাতে আর কি গ্রামের এলাকার দেনাটা শোধ করে দিই। আচ্ছা। তো দেওয়ার পর স্যার আর কি আমি তো পুরো কালার হয়ে গেলাম, ফ্যামিলি তো পরবর্তীতে জানতে পারে। এই অবস্থার মধ্যে চলছিলাম। তো তারপরে স্যার একটা চাকরি চলতেছিল, একটা সুনাম ধরনের আর কি, এই যে কেবল নেটওয়ার্কিং, যেটা আর কি সুপারভাইজার হিসেবে জয়েন করলাম। কেবল নেটওয়ার্কিং বলতে মানে স্যার এই যে ব্রডব্যান্ড সার্ভিসগুলো যে আছে, এটা যে স্পাইলিং এর কাজ, জি, স্পাইলিং এ ওকে, সুপারভাইজার হিসেবে যোগদান করলাম। তো দিনরাত 24 ঘন্টা ডিউটি। তো আর কি বিভিন্ন যে কেবলগুলো আছে জয়েন্ট দেওয়া লাগতো, বাড়ি বাড়ি গিয়ে যেটা হয় ইন্টারনেটের লাইনগুলো ঠিক আছে? বাড়ি বাড়ি না, তাহলে এখানে রাস্তায় যে ফাইবার কেবলগুলো আছে ওগুলো ঠিক লাইন ডাউন মারে, এই কাজটা করতাম। আর বাড়ি বাড়িতে গিয়ে যারা কাজ করে ওটা লাইনম্যান, ওটা আলাদা সেকশন। ওরা তো অতখানি হিসাব বুঝবে না। আপনার হচ্ছে মেইন সেকশনে কাজ করেন? মেইন সেকশনে স্যার। তো দেখা যাচ্ছে কি যে এখান থেকে আসলে আমার এখানে ইন্টারনেটের সার্ভিসটা আমি পাচ্ছি না এই এলাকায়, এই টাওয়ারটাতে। এই টাওয়ারে কি সমস্যা সেটা নিয়ে কাজ করতে? টাওয়ারের সমস্যাটা মানে এখানে আপনার কত ডিবি লস হয়েছে, আমি 50 ডিবি যদি ছাড়ি, তাহলে ওখানে 2 ডিবি 3 ডিবি পৌঁছালে কিন্তু হয় না, 60 ডিবি 8 ডিবি পৌঁছালে তাহলে ফুল একটা টাওয়ার পেয়ে যায়। আচ্ছা। কিন্তু এখানে যদি কোথাও যদি ব্রেক করে, কেবলগুলো যদি ব্রেক করে, ওখানে কিন্তু চেক করা লাগে, অডিটর মারা লাগে। একটা অডিটর নামে একটা মেশিন আছে, এটা যদি মারি তাহলে আমি বুঝতে পারবো যে কত কিলোমিটার দূরে, 22 কিলোমিটার, 23 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটারের মধ্যে যদি কোনো প্রকার ফল্ট থাকে,
তাহলে আমার অডিটার মেশিনে দেখে দিবে যে কত কিলোমিটার পর আমার ফল্ট আছে। তো সেখানে টিজি বক্স আছে বা এই যে আছে, ওটা খুলে আর কি স্পেলিং করা লাগতো। আচ্ছা আচ্ছা। তো দিনের 24 ঘন্টা ডিউটি, ওভারটাইম সব কিছু মিলে মোটামুটিভাবে 22-23 হাজার টাকা স্যালারি আসলো। এলাকাতেই খুব ভালো আর কি চলতেছিলাম। তো স্যার হলো কি যে এই ওখানকার যে আর কি মালিকটা ছিল আর কি, উনি যেটা আর কি উনি টেন্ডারে নিচ্ছেন, উনি সঠিক মতোভাবে স্যার স্যালারি দেয় না আপনাদেরকে। জি স্যার, ওনার ঠিক কিন্তু টাকা উনি পাচ্ছে, কিন্তু আমাদের স্যালারিটা ঠিক মতো স্যার আটকে রাখে। গ্রাহকের কাছ থেকে টাকা নেয় কিন্তু কর্মচারীদেরকে টাকা দেয় না। কর্মচারীদেরকে টাকা দেয় না। তো স্যার যাই হোক, ওখান থেকে চাকরিটা ছাড়লাম, ফ্যাক্টরিতে আর কি আইটি অফিসার হিসেবে যোগদান করলাম। তো এখানে যোগদান করার পর এখানে চাকরি করতেছিলাম, ওই সময় হঠাৎ করে আম্মা আর কি অসুস্থ হয়। আচ্ছা। তো ওনাকে আর কি এখান থেকে ছুটি যাচ্ছি, কিন্তু আমাকে ছুটি দেওয়া হচ্ছে না। আমার তো বাড়িতে আমার কোনো ভাই নেই, তো দিনে তো প্রায় বোনগুলো তো বিয়ে হয়েছে, আমার তো বাড়িতে কোনো ভাই নেই বা আমাদের ফ্যামিলিকে দেখার মতো তো সেরকম তো লোক নেই। দায়িত্ব আমার ওই যে আব্বা এরকম সরসর মানুষ, আমাকে সব কিছু করতে হয়। আর তো গেলাম আর কি চিকিৎসার জন্য, তো আর কি এখান থেকে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিল। এটা স্বাভাবিক স্যার, মেনে নিলাম। তো যাই ওই সময় কী করবো এই সময় আর কি হঠাৎ করে ড্রাইভিং, গাড়ি লেখাপড়া কি তখন একদম ফুললি অফ স্যার? কমপ্লিট তো, কোর্স তো কমপ্লিট। মানে সেটাই বলছিলাম, ডিপ্লোমার পর আর কোনো কিছু করা যায় না স্যার। আচ্ছা আচ্ছা। অত কিন্তু পয়সা মানে কি, আমি তো অনেক তো মানে মানসিক টেনশনের মধ্যে লেখাপড়াটা একবার শেষ। রাইট। আর ওই যে টেনশনের সময় স্যার, তখন স্যার আর কি স্মোকিং শুরু করে দেই। তো রাত জায়গার একটা অভ্যাস ছিল মোটামুটি হবে। তারপরে আমি এলাকাতে যাই, ড্রাইভিং আবার শুরু করলাম। চাকরি তো বসে থাকলে তো আমার দিন যাবে না, আমি তো সৎপথে কিছু কর্ম করে খাওয়া লাগবে। তো ড্রাইভিং শুরু করলাম। তো ড্রাইভিংয়ে দেখা যাচ্ছে কি যে এটা আসলে রেন্টে কারের ব্যবসা। তো আমাদের ওখান থেকে আর কি যে ভাড়াগুলো আসে, এই যে ঢাকায় আসে বা চট্টগ্রাম কক্সবাজার যাই, এত লং ট্রিপ, 800 কিলোমিটার 600 কিলোমিটার 700 কিলোমিটার, আমাদের লং ট্রিপের ভাড়াগুলো, স্বাস্থ্য বডি সব কিছু ভালো, ইয়ং এনার্জেটিক, আর গাড়িতে খুব ভালো চালা ড্রাইভিং করতে পারি, বিধায় আমাকে লং ট্রিপগুলো দেয়। তো এই ট্রিপগুলোতে দেওয়া হয় কি যে দেখা যাচ্ছে অনেক সময় ঘুম ধরে, আমি বলি যে আমি পারবো না, ঢাকাতে গেলে শুধু ভোরবেলা, আমার সকালবেলা ঘুম ধরে। তো তারা আমাকে প্রথম মানে ইয়াবা খাওয়া শিখায়, ঠিক আছে? ঘুম আসবে না। হ্যাঁ, বাবা খেলে আর ঘুম আসবে না। তারপর আপনাকে ইয়াবা খাইতে বললো। তারপর কক্সবাজার ট্রিপ ছিল, তো 5-7 দিনের ট্রিপ ছিল, পিকনিক আর কি। তো বলছে যে ইয়া করো, তাহলে সমস্যা নেই। আর আমি কি ওই যে ইঞ্জিনিয়ার হওয়ার কারণে আর কি গুগল ম্যাপ তো সে আগে থেকে জানতাম। আমি যে এখানে আসছি স্যার গুগল ম্যাপের সাহায্যে আসছি। এখানে আসছেন? হ্যাঁ, গুগল ম্যাপ করে এখনো সব জায়গায় গুগল ম্যাপ করে ওয়াশরুমেও যাওয়া যাচ্ছে। এটা তো ইজি তো, কোথায় গুগল খুঁজে এখন সকলে আর কি বোঝে, আর রাস্তাঘাট তো আর কোনো ব্যাপার না, তো যার কারণে এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানে সরি টু সে, কাউকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় বলে যে আমি জানি না তো কি হয়েছে, গুগল জানে, আস্ক গুগল, গুগল সব কিছু জানে। হাতের ঘড়ি হারিয়ে গেলেও মানুষজন সার্চ দেয় গুগলে, যেমন ঘড়ি কোথায়। সো এটাই আসলে ব্যাপার না। অফকোর্স গুগল সেই সুবিধা দিচ্ছে, আরও নতুন নতুন টেকনোলজি আসতেছে, যেখানে হয়তো মানুষ পরিপূর্ণরূপেই এই মানে টেকনোলজির উপর নির্ভর হয়ে যাবে, শুধু ঘুমানো আর ঘুম থেকে ওঠা, এরপর আর মানুষের কোনো কাজ থাকবে না। এরকম একটা পৃথিবীর দিকে আমরা এগোচ্ছি। হ্যাঁ জি স্যার। তো এটা আর কি করি, তো করার পরে আর কি ড্রাইভিং পেশা থেকে আর কি মানে এটা খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু এটা 2-1 মাস পর 3 মাস পর আর কি চাকরি ব্যবসা এটা চেঞ্জ হচ্ছে। যাই হোক 1 বছরের মধ্যে আমি করলাম যে আমার ধানের ব্যবসাটা আর কি চালু করলাম। ধানের ব্যবসা? জি। তো স্যার ধানের ব্যবসা করতেছি মোটামুটি হবে, এই লস লাভ আর কি। আমরা যে টাকা দিয়ে জুয়া খেলি, তাস খেলি, 3 তাস খেলা যে কথা, ধানের ব্যবসা করা সেই কথা। কিরকম? কাঁচা ধান। কিরকম? ধানটা স্যার 5 দিন রাখলে আপনার নষ্ট হয়ে যেতে পারে। রাইট। 3 লাখ টাকার ধান নিমিষের মধ্যে আমার 0 টাকা হয়ে যেতে পারে। রাইট। ধানের ব্যবসা করা আর জুয়া খেলা কিন্তু সমান কথা। কাঁচা ধান তো এই মানে আপনি কি কাঁচা ধানের ব্যবসা করতেন? কাঁচা ধান তার শুকনা ধান দুইটা আর কি, ইরি সিজনে তো কাঁচা ধানটাই তো মূলত চলে। আচ্ছা। তো একটু যদি রাস্তায় যদি একটু সমস্যা হয় তো শুকনা ধানের ব্যবসা করি। তো যাই হোক রিস্ক নিলাম, নিয়ে ব্যবসা শুরু করলাম। কাঁচা ধান তুলে নিয়ে এসে তো শুকাতে হয়, না শুকালে যদি বৃষ্টি হয় ওটাতে দিলেই স্যার ওটা চলে যায়, ওটাতে চাতাল মালিকের ওটা দায়িত্ব। চাতাল মালিক সারাদিনে 2 গাড়ি ধান হলো, আমি সন্ধ্যার সময় ওটা লোড দিয়ে পাঠিয়ে দিলাম। চাতাল মালিক যদি আপনাকে ঠিক, আপনার যদি মানে এমন হয় যে আপনি পারফেক্ট পয়সা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন? না স্যার, এটা ওই 7 লাখ 8 লাখ করে বাকি পড়ে যায়, এটা আমার বাকি পড়ে থাকে কাস্টমারের কাছ থেকে। বাকি পড়ে যায় ব্যবসায়? হ্যাঁ, এটা বাকি মানে আমাদেরকে বলা হয় ব্যাপারী এই লেভেলের। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বিভিন্ন জায়গা থেকে খুচরা জায়গা থেকে কালেক্ট করতেন? খুচরা জায়গা থেকে আর কি ধান আমাদেরকে গোডাউনে দিয়ে যেত, আর আমাদের গোডাউন থেকে ট্রাকে করে অটো রাইস মিলে অথবা চাতালে চলে যায়। আচ্ছা, তো আপনাদেরই তো লাভ বেশি। জি স্যার, মাঝখানদারি কমিশন খাচ্ছি আর কি। মাঝখানদারে এটা হচ্ছে মিডিয়াকার ম্যান যেটাকে বলা হয়, সব জায়গাতেই আছে, সব ব্যবসাতেই আছে। ধানের যদি লস হয় তাহলে কিন্তু, ধান যদি সমস্যা হয় তাহলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা, ধান সমস্যা হবে কেন? আপনারা কেনার সময় দেখে কিনবেন? কিনতেছি স্যার, কিন্তু কাঁচা ধান তো স্যার, যেমন 29 নামে একটা ধান আছে, আমরা কিন্তু 29-এর চাল কিন্তু এখানে খুব খাই। তো এটা যদি স্যার 2 দিন যদি আপনি ঘরের মধ্যে রাখেন, গরম হয়ে ওখানে সিদ্ধ হয়ে ফুটে ধানটা নষ্ট হয়ে যাবে 2 দিন।
মানে 24 ঘন্টা 36 ঘন্টা এরকম হলে আপনি শেষ। তাহলে ওটা কি করতে হবে? আগে থেকে সিদ্ধ করে ফেলতে? ধানটা যেদিনই আসে সেদিনই লোড মানে হচ্ছে সিদ্ধ করে ফেলতে হয় নাকি? না স্যার, আপনার ধানটা আজকে আমি কিনছি, হ্যাঁ, আজকে কাটাই মাড়াই করে কৃষক আমাকে দিয়ে গেছে, হ্যাঁ, ওটা দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া লাগে, দিনের মধ্যে ওটা অটো রাইস মিলের মধ্যে ঢুকে যায়। অটো রাইসে তো আলটিমেটলি গিয়ে সিদ্ধই হয়, সিদ্ধ হওয়ার পরে তো তারপরে গিয়ে ওরা শুকায়, তারপরে তো জিনিসটা যেটা করে অটো রাইস মিলে তো অটোমেটিক হয়ে চালতে হয়ে যাচ্ছে। মানে অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসায় করাই উচিত না আসলে, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, তো বুঝলাম আসলে 3 তাসের খেলা কেন বলছেন। হ্যাঁ, তারপরে স্যার ব্যবসা করতেছিলাম, ব্যবসা তো মোটামুটি লাভ ছিল। যাই হোক, এই ব্যবসা করতেছি প্লাস পাশাপাশি কি হচ্ছে যে ব্যবসা সিজন তো স্যার 30 দিন 35 দিন 40 দিন। ওই সময় কি ইয়াবাও খাচ্ছেন? না স্যার, ওই সময় ইয়াবাটা না, শুধু গাড়িতে উঠলে খাই। মানে ড্রাইভিং করতে গেলে ইয়াবা খান? ড্রাইভিং করতে গেলে মানে লং ট্রিপে, স্থানীয়ভাবে এলাকাতে থাকলেও না। ওকে। মাদক মানে কি এমনিতে, তাছাড়া বিভিন্ন আর কি পার্টি ফাংশন টাংশন এগুলো তো আমাদের ওইদিকে তো মাদকের দাম তো প্রচুর কম, বর্ডার এলাকায় বাসা তো। কি ধরনের মাদক নেয় সবাই? আমাদের ওখানে বর্ডারের লোকেরা বলে কি যে মদ খাও রাজা হও। আচ্ছা। আসলে আমাদের বর্ডার এলাকার লোকেরা কখনো গাঁজা খায় না বা ফেন্সি ডিল এগুলো খায় না, মদ খায়। অফিসার চয়েস, ম্যাকডোল, নাম্বার 1, অরেঞ্জ, সব ইন্ডিয়ান। তো এগুলো আর কি চলে। তো ওই যে ওটাতে একটা নিশা হালকা প্রতিদিন একটু, বাসায় কিন্তু স্যার জানতো না। আচ্ছা। বাসায় কিন্তু কখনো বুঝতে পারেনি, বুঝতেও পারছে যদিও বা, তাও আবার বুঝতে পারেনি। তো ওই সময় আর কি এই সিগারেট এটা তো চলতেই থাকে। তো ব্যবসা চলতেছিল, আবার গাড়িতে উঠলে দেখা যাচ্ছে যে লং ট্রিপ, সেদিন আবার ওই যে ইয়ে বাখায় উঠতে হতো। তো সবকিছু, আর যদি কাছে কোথাও টিপ থাকে স্থানীয় পর্যায়ে, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়, বগুড়া, নওগাঁ এগুলা থাকলে প্রয়োজন নেই। আমাকে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ড্রাইভ করা লাগবে, ওই ক্ষেত্রে হয়তো বা শুধু ইয়াবা খাইতাম। আচ্ছা। তো তারপরে স্যার মাদকের এই সাম্রাজ্যটা আর কি খুব খারাপ লাগতো আর কি, যে আসলে আমি মদ নিচ্ছি, আমি মদ খাচ্ছি, এটা করতেছি। তো যাই হোক স্যার, এটাও কোনো টেনশন নিলাম না। তো পরবর্তীতে ধানের ব্যবসাটা করার সময় আর কি একজন আমার সাথে স্যার ফল্ট করে। আমাদের এই ব্যবসার মধ্যে একটা স্যার 2 নম্বরই ব্যবসা আছে ধানের ব্যবসার মধ্যে। কিরকম? ধানের ব্যবসার মধ্যে স্যার 2 নম্বর হলো কি, যে ধান তো কেনার সময় একটা তো 2 নম্বরই আছেই। কিরকম সেটা? স্যার পাল্লাতে, যেই পাল্লাতে ধানটা দেই, ধানের বস্তাটা ফেলে দেই, আরেক পাল্লাতে কিন্তু পাথর থাকে স্যার। তো পাল্লার নিচে যদি আমি যদি লম্বা স্যান্ডেল পরি, আগা স্যান্ডেলগুলো লম্বা পরি, যে স্যান্ডেলটা যদি ঠেক দিই, আমার 5-7 কেজি ধান কিন্তু অটোমেটিকভাবে চুরি হয়ে যায়। ও, পাল্লার কাছে পাওয়া যাবে কেন? কিভাবে পাটা দেয়? পাল্লা তো স্যার বড়, ধান যেই নেওয়া হয় সেই পাল্লাটা তো অনেক বড় স্যার। তো ওই পাল্লাটা যখন বস্তাটা দেওয়া হয়, বস্তাটা যখন নিচে পড়ে, মানে আমি তো দেখবো যে কাটার দিকে, তখন তো সকলে লক্ষ্য থাকে ওই উপরে কাটা আছে, কাটাটা সমান হলো না একটু হাল হলো, তখন সবার যখন নজরের দিকে, তখন এই যে পাল্লার নিচে যে স্যান্ডেল দিয়ে ঠেক দিই। যাই হোক, এটা কিন্তু এখনো প্রায় সকলে করে, তাই আমি এখান থেকেও একটা মানে আমি বলতে আসছি যে মানুষকে সতর্ক করেছেন। আমি নিজেও সেটা করছি। রাইট। প্রিয় শ্রোতা, এই 5-7 কেজি ধান আপনার কাছে কিছু না মনে হতে পারে, কিন্তু একজন কৃষকের ঘাম ঝরা ফসল এটা, এবং এই 5-7 কেজি ধান কারো কারো জন্য অনেক বড় স্বপ্নের জায়গা। সো এটাও এক ধরনের অপরাধ, এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা শোনেন, একবারে প্রত্যন্ত এলাকার মানুষজনেরা শোনেন, আমার মনে হয় কালকে থেকে আপনারা সতর্ক হবেন। ধান বিক্রির ক্ষেত্রে যিনি কিনছে এই ট্রিকটা অবলম্বন করে কিনা একটু খেয়াল রাখবেন। আমরা আজকে ট্রিকটা রিভিল করে দিলাম। ওকে, ঠিক স্যার। এইটা একটা ধানের ব্যবসা, আমি স্যার এটা সতর্ক করে দেওয়ার জন্য আজকে আমার আসার উদ্দেশ্য যে কোথায় কোথায় কি পরিমাণ দুর্নীতি হয় এবং কিভাবে, এটা শুধু বলার জন্য আসছি। তো স্যার, এটা এক প্রকার চুরি। তারপর দেখাচ্ছে কি, গ্রাম থেকে যারা ধান দিত, যে আসে আমাদের এখান থেকে নিয়ে যান, ওখান থেকে করা হতো কি, যে বাটখারাটা যে আছে, বাটখারের পিছনে দেখবেন স্যার একটা গর্ত থাকে, কিন্তু বাটখারের নমনীয়তা বা তৈরি করার সময় যেটা থাকে, ওজনটা কারেক্ট করার জন্য পিছনে একটা গর্ত থাকে। ওই গর্ততে যে সীসা আছে, ব্যাটারি অ্যাসিড ব্যাটারি তৈরি করার সময় যে সীসাটা থাকে, ওটা কিন্তু প্রচুর ওজন, ওটা গলে ওইটা পিছনে দেওয়া হয়। দেখা যায় কি, যে 5 কেজি একটা পাল্লার পিছনে যদি দেই, তাহলে ওটা আমার প্রায় 400 গ্রামের মতো ওজন চলে আসে। আচ্ছা আচ্ছা। তাহলে এক বস্তায় আমার দিতে হয় কি 15 বার অথবা 16 বার। 16 বার করে যদি আধা কেজির মতোই সে ধরে, আধা কেজি যদি আসে, 8 কেজি চলে আসলো। 8 কেজি না 5 কেজি আমার আসলে একটা করে বস্তায়, আমার ওখান থেকে যদি 10টা বস্তা আসে, তাহলে 50 কেজি চলে আসতেছে। রাইট। একটা তো হচ্ছে ধানের উপর লাভ করতেছেন, আর একটা হচ্ছে ওজনে বেশি। ধানের উপর স্যার কখনো লাভ হয় না, ধানের উপর লস। ধানের ব্যবসা মানে লস। ধানের ব্যবসা চুরি না করে কেউ মানে শর্ট থেকে লাভ করতে পারবে না। ধানের ব্যবসা করে কারা, মানে আমি সরাসরি ভাবে বলি, এটা মাইন্ডে লাগলে অনেকের মাইন্ডে লাগতেছে, ধানের ব্যবসায় চুরি 22 প্রকার। 2 প্রকার শুনলাম আমরা। 22, হ্যাঁ, এটা 2 প্রকার, ঠিক আছে। তারপরে আবার ওই যে কাউন্ট করতে করতে আবার মার দেওয়া যায়, আবার বস্তার মার আছে। আচ্ছা।
ঠিক আছে 22 প্রকার আর কি ধানের আপনি তো ব্যবসা ছিল। নতুন ছিলেন, আপনি তো জানতেন না এগুলা। আমি স্যার শিখছি স্যার, আমার তো মানে মামা যেটা আর কি আমার আম্মার আর কি ফুয়াতো ভাই ওই এলাকার এখনো সেটা খুব নাম করে ব্যবসায়িক ধানের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কাছ ঠিক আছে? থেকে শিখে হ্যাঁ ওনার কাছ থেকে আর কি শিখছি। গুরু ছাড়া স্যার কোনো কিছু শেখা সম্ভব নয়, প্রতিটা মানুষের প্রতিটা কাজের জন্য গুরু আছে। রাইট। তো সবকিছু আর কি শিখছি, যাই হোক ওটা ভালো মতোই চলছিল। তো স্যার জিরা ধানের ব্যবসা চলে আসলো এই শীতের সময় আর কি। আমাদের এই যে আপনার যে সুগন্ধি চালের যেটা খান, তো দিনাজপুরের যে সুগন্ধি চাল এটার কিন্তু স্যার মানে তুলনা হয় না। রাইট। আমি মনে করি যে আপনারা যত বড় যত ভালো কোম্পানি থেকে খান আপনারা ওটা বিশুদ্ধ খান না। কারণ হচ্ছে কি যে রংপুরে যেটা হয় মানে এই ধানের কিন্তু একটা সাইজ আছে স্যার। এটা কি যে আমাদের ওখানে যেটা পাওয়া যায় সেটা আর কি স্যার 38 সাইজ বা 40 সাইজ। জি। মানে এটা আর কি ছোট সাইজ। আচ্ছা। রংপুর বা গাইবান্ধা এইদিকে ওখানকার গুলো হয় কিন্তু স্যার 30, 32, 33। আরো ছোট ওগুলো বড় স্যার। ওটা বড়। আচ্ছা। হ্যাঁ এটা অটো রাইস মিলের আর কি এটা মাপ অনুযায়ী আর কি ধানটা আর কি। ঠিক আছে। তো ওইদিকে আমাদের এইদিকে যদি জিরা ধানের বস্তা হচ্ছে 4000 টাকা। আচ্ছা। এক বস্তা 2 মন ধানের দাম 4000। তো দেখা যাচ্ছে গাইবান্ধার ওইদিকে কিনলে এটা পাওয়া যায় 1600 টাকায়। কেন কিভাবে, মানে তো কম কেন? 1600 টাকা, 2000 টাকা, 2200 টাকা। আচ্ছা। ওখানকার ধানটা ভালো না, তো টেস্ট নেই, খাবারের মধ্যে আচ্ছা টেস্ট নেই। আচ্ছা আচ্ছা। তো আপনি কেন বলছেন যে আমরা আসলে যেটা কিনি সেটা ভালো না বা অরিজিনাল না? আমি এখন স্যার বলি, তো আমরা করতাম কি আমাদের এলাকার দেখা যাচ্ছে কি যে 80 মন ধান দিছি আর 20 মন ধান ওইটা মিক্স করে দিই। মানে সব জায়গাতেই জিনিসটা হচ্ছে। হ্যাঁ সব জায়গাতেই হচ্ছে, নইলে আসলে ইয়েটা লাভটা হবে না। লাভ হবে না। ভেরি ইন্টারেস্টিং। তার মানে আসল কালিজিরা চাল খেতে হলে নিজের জমি কিনতে হবে দিনাজপুরে, তারপরে এখানে কৃষক পর্যায়ে বিক্রি হয় স্যার। কৃষক পর্যায়ে কিনতে হবে, কৃষক পর্যায়ে কিনতে মানে হবে, কৃষক থেকে কিনতে হবে, কৃষক থেকে কিনতে হবে। তাহলে আপনি অরিজিনাল পিওর যে বিরিয়ানির চাল বলেন বা আতপ চাল যেটা আর কি বলেন সেটা আপনি ওখান থেকে পাবেন। মানে আপনার ভাষ্য মতে বাজারে কোথাও অরিজিনাল ইয়েটা নাই, সবকিছু মিক্স, সবকিছু মিক্স। প্রথম প্রাথমিক অবস্থায় যে গোডাউনে ঢুকবে সেই গোডাউনে তো মিক্স হচ্ছে স্যার। তারপর তো আরো আছে, তারপর তো আরো আছে। তো আমি স্যার ওই গাইবান্ধাতে আর কি সুন্দরগঞ্জে ওখানে একটা লোকের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, যাই হোক ওখান থেকে আমি ধান নিয়ে আসি, পরিচিত হলো, আমি টাকা দিই, 1 লাখ টাকা দিচ্ছি, 1 লাখ টাকা ধান নিয়ে আসতেছি, এরকম করে ধান নিয়ে আসি। তো ওখানকার একটা ছেলে আমার সাথে স্যার ফল্ট করলো, মানে কি ওর ধান টান আমি গোডাউনে দেখলাম, দাম দর করলাম, কালকে আসে পিক আপ লাগবে অথবা ট্রাক লাগবে, তো ধানগুলো দিয়ে দাও আর কি। ওকে আমি টাকা অ্যাডভান্স করলাম 1,20,000। ঠিক আছে তুমি আমাকে ধানটা কালকে পাঠিয়ে দিও। পরের দিন ট্রাক পাঠিয়ে দিচ্ছে স্যার, খালি ট্রাক পাঠিয়ে দিচ্ছে। ধানের ব্যবসাটা কিন্তু পুরোটা স্যার বিশ্বাসের উপর। আচ্ছা। তো আমি মোটরসাইকেল নিয়ে অত দূর চলে গেলাম, কি হলো ধানটা তারে যে দিয়ে ফেলেছি ভাই ভুল হয়েছে, যাই হোক এই 3-4 দিনে যে ধানটা আসবে এটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। আমার কিন্তু স্যার রুমে কিন্তু আবার ধান আটকা পড়ে আছে, আবার অবরোধ যদি চলে আসে তাহলে ধানের দাম কিন্তু একবার ডাউন মারবে, আমার কঠিন বিপদ হয়ে যাবে। তো ওকে বললাম যে পাঠিয়ে দাও। এরম করে স্যার আমাকে 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত বললো আজকে পাঠাবো কালকে পাঠাবো, ঝুলাই দিল, একবার ঝুলাই দিল স্যার। 6 মাস আচ্ছা 6 মাস, হ্যাঁ সিজন একটা বলে সামনে ইরি সিজন আসতেছে, এটা কিন্তু আমনের সময় কিন্তু এই ধানটা হয়, আর এই সময় এমনি মিনিকেট ইরি মানে হচ্ছে যেটা শীতকালে হয় নাকি? হ্যাঁ শীতকালে যেটা লাগাই সেটা হচ্ছে ইরি, আর শীতকালে যেটা কাটে মানে এখন যেটা লাগাচ্ছে আর কি সেটা হচ্ছে আমন। এখন আর কি পোলার ধানটা এখনটা কাটবে হচ্ছে শীতকালে গিয়ে। হ্যাঁ মানে শীতকালে যেটা কাটবে সেটা হচ্ছে আমন, আর শীতকালে যেটা লাগাবে গরমকালে যেটা কাটবে সেটা হচ্ছে ইরি। আচ্ছা ওকে। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলেন তো, ইরি আর আমন ধানের মধ্যে পার্থক্যটা কি? টেকসইয়ের দিক থেকে নাকি ইরি ধান কম টেকে, বা ওই সময় যে খড়টা হয় সেই খড়টা নাকি কম টেকে? হ্যাঁ ওই ইরির ধানের খড়টা আর কি কোনো কাজে ব্যবহার করা যায় না। কেন, কারণটা কি? এটা স্যার জানি না স্যার, এটা আসলে ওই যে ওই সময় বৃষ্টি হয় আবহাওয়াটা গরম থাকে, খড়টা শুকানো যায় না, এটা গরু খায় না। হ্যাঁ গরু কম খেতে চায় এবং খায় না স্যার, টিকতেও চায় না, টিকতেও চায় না আর কি, এই দিক থেকে আর কি। আর আমনের সব দিক থেকে একটু সুবিধা, আমরা ধান উৎপাদন একটু কম হয়, কিন্তু আমনের সময় আমাদের এই যে আমাদের জীবন এই যে চিরা ধানটা আমি তো এরকম শুনেছি যে মানে ধানের চেয়ে এখন খড়ের দাম বেশি, লোকজন মানে মাঝে মাঝে হয় স্যার। এই যে বন্যা হওয়ার কারণে, হ্যাঁ বন্যা হওয়ার কারণে দেখা গেছে যে এবার আমরা খড় বিক্রি করছি, মানে এতখানি করে ধানের যে খড়টা আছে এতখানি করে বোঝা থাকে, একটা করে বোঝা বিক্রি করছি স্যার 7 টাকা 8 টাকা করে। চিন্তা করেন অবস্থা। তাহলে মানুষজন গরুর চাষ করবে কিভাবে, গরু পালবে কিভাবে? জি স্যার। দুধের দাম কিন্তু নাই, দুধের দাম কিন্তু বাড়ে না। ঢাকা শহরে দুধের দাম আছে কিন্তু গ্রামাঞ্চলে দুধের দাম নাই। ভেরি ইন্টারেস্টিং। এগুলো আমি কেন জানি, কারণ এগুলো নিয়ে আমি মোটামুটি পড়াশুনো করি, হ্যাঁ, এবং যে কারণেই হয়তো বা জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সকালবেলা একটা অনুষ্ঠান করি রাঙা সকাল মাছরাঙা টেলিভিশনে, ওইখানে আসেন অনেক সফল কৃষক আসেন, তারা বলেন এই সুখ দুঃখের কথাগুলো তারা বলেন এবং একবারে মাটির কথাগুলো উঠে আসে। তখন আমি জানতে পারি যে আসলে, আর না জেনে তো প্রশ্ন করা যায় না জেনে তো আমি একটা মানুষের জানলাম না, একজন মানুষ ইরি চাষ করে সফল কৃষক হয়েছে, বা বোরো চাষ করে, বা আমন চাষ করে, বা গরু থেকে হয়েছে, তো আমি যদি গরুর ব্যাপারটা
ব্যাপারটা না জানি আমি তাকে প্রশ্ন করবো কি, সেই কারণে আমার একটু হলেও জানতে হয়, যে কারণে আপনাকে প্রশ্নটা করছিলাম। ওকে, তো আপনার কি হলো 1,20,000 টাকার? তারপরে স্যার আমি চিন্তা করলাম যে এভাবে তো আসবে না, তার সঙ্গে আর কি খুব বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে, টাকাটা আমাকে তো উঠে নিয়ে আসতে হবে। তার সঙ্গে মিল লাগালাম, তার বাড়িতে মিষ্টি নিয়ে যাই, এই বেকার সময় আবার গাড়ি যেদিন ভাড়া থাকে না সেদিন মোটরসাইকেল কারোর কাছ থেকে নিয়ে আমি চলে যাওয়ার টান মারি, যাই ওর সাথে আলাপ, মানে খুব একটা ভালো আন্তরিকতা নিয়ে লাগেই। পরবর্তীতে আমি দেখা যাচ্ছে কি প্রায় 2.5 লাখ টাকার মতো ধান উঠে নিয়ে আসছি ওর কাছ থেকে। হ্যাঁ, 1,20,000 টাকার জায়গায় 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা 6 মাসে। আমার তো ব্যাংকের লোন ছিল না, ব্যাংক তো আমাকে তো লোন দিতে চায় না, আমি তো এনজিওর থেকে টাকা, এনজিওর টাকা তো সুদ তো কত বেশি। আচ্ছা, তো ওগুলো টাকা 6 মাস আমাকে হ্যান্ড ওভার করা লাগছে। আমার তো প্রায় কতগুলো ওর বাসায় যাতায়াত করা লাগছে, আমার তো প্রায় 1,20,000 টাকা যাবে, 1,60,000 টাকা 17,000 টাকার মতো প্রায় খরচ হয়ে গেছে। আমার গাড়ি যে গেছে খালি ব্যাক করছে, গাড়ির যে ভাড়াটা 8,000 টাকা, সে 8,000 টাকা আমার পকেট থেকে মাগনা দেওয়া লাগছে। তো স্যার এই কাজটা কি সে ঠিক করছে? ঠিক করে না। ওই যখন এরকম করছে, মানে ইট মারলে পাটকেল খাতে হয়, আর আমি 2.5 লাখ টাকা ধার উঠে ডিল করেছেন, ঠান্ডা মাথায় ব্যবসায়ীরা যেভাবে করে উঠে নিয়ে আসছেন। তো 2.5 লাখ টাকা ধার উঠে নিয়ে এসে স্যার অগে মার, মানে বদবাকিটা ওর টাকাটা মার দিছি, এবং ওর সাথে কোনো সম্পর্ক নাই, ইট মারলে পাটকেল খাওয়া যেটাকে বলে। হ্যাঁ, এভাবে আর কি এটা একটা দুর্নীতি করে ওখান থেকে ধানের ব্যবসা থেকে সরে আসলাম, যে এই ব্যবসাতে এত কিছু, যে ব্যবসা থেকে আমি সরে যাবো, টিকবই না, থাকবোই। হ্যাঁ, যদিও বাবা খাই তাহলে গাড়ির ব্যবসাটাই ভালো, ড্রাইভার পেশাটাই সৎ আছে, নিজের টাকা দেখাই। আচ্ছা, এটাই তখন মনে হলো আর কি, যে লং ট্রিপে গেলে। তো যাই হোক স্যার, ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম, ওইদিকে চলতেছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এতদিন ধরে ইয়াবাকে এই ব্যবসা, হ্যাঁ ধরে না ড্রাইভার 2000 প্রায়, আমি তো স্টুডেন্ট থাকা অবস্থায় তো গাড়ি চালাইছি। কত থেকে কত পর্যন্ত লাইসেন্স ছাড়া চালিয়েছেন? এই তো স্যার আমি তো অ্যাপ্লাই করছি 2016 সালের লাস্টের দিকে, 16 সালের লাস্টের দিকে স্যার। আমি তো ড্রাইভিং লাইসেন্স পেলাম এই জানুয়ারি মাসে। কত বছর আপনি লাইসেন্স ছাড়া চালিয়েছেন? 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত লাইসেন্স ছাড়া। যদি হত্যা প্রমাণিত হয় তবে মৃত্যুদণ্ড, এবং এছাড়াও সর্বোচ্চ 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা রেখে আইন করা হচ্ছে। আমরা খুব আশাবাদী এই কারণে যে নতুন প্রজন্মরা খুব বেশি সোচ্চার এই বিষয়টা নিয়ে, এবং তারা এই অনিরাপদ মৃত্যু চায় না। তো সেই জায়গাটা থেকে প্লিজ সবাই সতর্ক হন। আসলে নাথিং টু সে, একটা হচ্ছে যে প্রথমত আমি আইন ভাঙবো না, এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে সুনাগরিকের প্রথম এবং প্রধান দায়িত্ব। আরেকটা হচ্ছে এটা নিশ্চিত করা, এটা হচ্ছে সরকারের দায়িত্ব, যে না তুমি আইন ভাঙলে পার পাবা না। দুটো জায়গায় খুব মজবুত হোক। এছাড়া আসলে কী বা বলার আছে আমার। আমি খুব অবাক হলাম যে 5 বছর লং রুটের গাড়ি, আমি মাঝে মাঝে যাই, মানে আমার বাড়িতে যাই, আমি বাইক চালাই, আমি একজন বাইক রাইডার, আমি খুব লং রুটে বাইক চালাই, 200-250 কিলোমিটার বাইক চালাই কখনো কখনো। তারপরে এত কাগজপত্র সব কিছু নিয়ে রেডি হয়ে, অনেক সময় দেখবেন যে সাংবাদিক পরিচয় দিলে বা মিডিয়া কর্মী পরিচয় দিলে কিন্তু গাড়ি আর চেক করে না, অনেক সময় পুলিশ অনেক কোঅপারেট করে, সহযোগিতা করে। আমার সেই রকম একটা পরিচয় থাকার পরেও আমি কিন্তু কখনোই এটা করি না। হ্যাঁ, এবং আমার 4-5 বছরের বোধহয় এক্সপিরিয়েন্স বাইক চালানোর। আমি একটা মামলাও খেয়েছি সেদিন, কিছুদিন আগে। ঠিক আছে, আমি অপরাধ করেছি, আপনি মামলা দিতেন, এটাকে রিকোয়েস্ট করিনি। তো যাই হোক, আপনি 5 বছর লং রুটে গাড়ি চালিয়েছেন 100 টাকা দিয়ে, মোটামুটি কল্পনা মনে হচ্ছিল। হ্যাঁ, যেখানে যাই ঠেকাই সেখানে যাই 100 টাকা। আচ্ছা, তারপরে আপনি লাইসেন্স করার চিন্তা করলেন 2016 সালে? হ্যাঁ, লাইসেন্স তো আসলে আমি একটা, যেহেতু এত শিক্ষিত হয়েছি, একটা দেখি পিয়ন পোস্ট হলে আমি সরকারি চাকরি, একটা গভর্নমেন্ট জব করবো। তারপরে আমি করলাম কি, যে তখন আবার ওয়েবসাইটের কাজ চলে আসলো। তো ওয়েবসাইটের স্কুল প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট .edu.bd জি একটা ওয়েবসাইটগুলো খোলা লাগবে। তো একজন শিক্ষকের সহযোগিতা নিয়ে বলে যে আমাদের যতগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান, তুমি সবগুলো করে দাও ওয়েবসাইট। ওকে, হ্যাঁ স্যার, ওয়েবসাইট করে দিলাম। ওয়েবসাইট করে দেওয়ার পাশাপাশি ওয়েবসাইট স্যার 7,000 টাকা 8,000 টাকা। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি গ্রাফিক্স ডিজাইনে এত ভালো কাজ জানেন, আপনি ওডেক্সে কাজ করেছেন লম্বা সময়, এবং আপনার ক্যারিয়ারের যে শিফটিংটা আমি দেখতে পাচ্ছি, আমার কাছে খুব মারাত্মক লাগছে যে এই মানুষটা, এবং আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি টেকনোলজির দিক থেকে এত বেটার, আইসিটিতে সাউন্ড এত ভালো, সেই মানুষটার এত চেঞ্জ কেন? আপনি সেখানে ধানের ব্যবসাতেই বা যেতে হবে কেন? বা সেই মানুষটাকে আপনার ড্রাইভিং পেশাতেই আসতে হবে কেন? আপনি তো চাইলে ফ্রিল্যান্সিং করেও চলতে পারতেন। স্যার আসলে ফ্রিল্যান্সিংয়ে তো স্যার আর তো আগানো যাচ্ছে না এখন, আর স্যার ওই রকম সুযোগটা হয় না। সামহাও আমি যেটা বুঝতে পারছি, আপনার ব্যাটে বলে হচ্ছিল না, আপনি সেরকম পয়সা পাচ্ছিলেন না, আপনি স্যাটিসফাইড ছিলেন না, যে কোনোভাবেই হোক না কেন। ওকে, তারপর ড্রাইভিং করতেছি, ওখান থেকে টাকা আসতেছে, আবার ওয়েবসাইটের কাজ করতেছি, সারা রাজ্যে ওয়েবসাইটের কাজ, ওয়েবসাইটগুলো তৈরি করে দিলাম। তো স্যার দেখা যাচ্ছে কি, একটা করে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আর কি কন্ট্যাক্ট করলাম আর কি 7-8 হাজার টাকা করে। তো এখান থেকে আর কি প্রায় মোটামুটিভাবে 92টা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করলাম। আচ্ছা, অনেক পরিমাণ টাকা আসলো। চিন্তা করলাম রাস্তার উপর থাকাটা নিরাপদ না, রাস্তার উপর থাকা মানে সুতার উপর রাখা। আচ্ছা, তো তার ফলে আমি ইয়াতে চলে আসলাম, এই ব্যবসাতে চলে আসলাম, ক্যামেরা নিলাম।
ক্যামেরা, ওয়েডিং, হ্যাঁ ওয়েডিং ফটোগ্রাফি, হ্যাঁ ওয়েডিং ফটোগ্রাফি এবং এই ভিডিও যেটা আর কি। চিন্তা করে দেখুন ওর ক্যারিয়ারগুলো কীভাবে দৌড়াচ্ছে একটা থেকে একটা, এবং মানে কোনোটার সাথে কিন্তু কোনোটা যায় না। মানে ঠিক আছে ধানের ব্যবসা করতে পারলাম না, ঠিক আছে এবার মরিচের ব্যবসা করি, সেটা নয় মেনে নেওয়া যায়, ব্যবসার মধ্যেই আছি। ও ব্যবসা থেকে শিফটিং করে ড্রাইভিংয়ে চলে যাচ্ছে, আবার ড্রাইভিং থেকে ফটোগ্রাফিতে চলে আসতেছে, মানে এটা আনথিঙ্কেবল মনে হচ্ছে আমার কাছে। ওকে, মানে রাস্তার উপর ড্রাইভিং থেকে বাদ দিয়ে আর কি হ্যাঁ ভিডিওর ব্যবসা শুরু করলাম। তো ভিডিও প্রজেক্টর, মানে বিভিন্ন মাহফিলে আর কি প্রজেক্টর সরাসরি লাইভ দেখানো, আমাদের প্রত্যন্ত এলাকায় তো ওটা বিশাল কিছু। তো দেখা যাচ্ছে কি যে এটা কাজ করতেছিলাম, তো এই ব্যবসার উপরে একজনের আবার কুনজর পড়লো। ওকে, একটা সাধারণ থানা প্রপারে একটা ব্যবসা থাকলে এনাফ। ওকে, তো এটা তো আমার নিজের টাকা দেখি না, ক্যামেরা নিজের টাকা দেখি না, প্রজেক্টর মানে একটা করে ডিএসএলআর সাজাতে গেলে স্যার প্রায় 1 লাখ টাকার উপরে খরচ। তো তারপরে একটা ডিভি ক্যামেরা, মানে এইচডিভি ক্যামেরা একটা কিনতে গেলে প্রায় 80-90 হাজার 1 লাখ টাকা খরচ। তো স্যার এত কিছুর পরও যদি স্যার মানে একটা দেখা যাচ্ছে কি এখন এই যে উপজেলা টেকনিশিয়ান যারা আর কি স্বীকৃত না, জি, সে আর কি করলো যে ওর উপজেলার নাম ভাঙে আর কি ওই আর কি ব্যবসা শুরু করে দিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্টর দিয়ে। আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হুমকি দিল, সে একটা যায় কোনো একটা ক্ষমতার বলে হুমকি দিল যে ওই ওয়েবসাইটগুলো চলবে না, আমার কাছে করা লাগবে। তো স্যার ওরা আসে, স্যার অনেকে দেখা যাচ্ছে কি অনেক শিক্ষক আছে যে 4,000 টাকা দিছে আর 4,000 টাকা পরে দিবে, তারা দেয় নেই স্যার, অনেকে দেয় নেই। আমি তো স্যার এটা পরবর্তীতে ক্যামেরা ট্যামেরা এতগুলো নেওয়া পড়ছে স্যার, প্রায় ঋণের উপর দিয়ে আর কি দেনা করছি, এনজিও থেকে লোন নিছি। ওকে, তো এইভাবে আর কি কাজ চালালাম। কিন্তু ওই এমনভাবে ব্যবসা শুরু করলো, ওর তো প্রজেক্টর তো আর কিনতে হয় নাই। আপনি টিকতে পারলেন না। আমি স্যার কিভাবে টিকবো স্যার? আমি একটা ক্যামেরা কিনছি 1 লাখ টাকা দেয়, আমি যদি ওয়েডিং এ যদি ফটোগ্রাফি পাঠাই আমি অন্তকে 4,000 টাকা 5,000 টাকা করে পাইতাম। ওই এখন ফ্রি, এখন মানে আর কি সরকারি একটা ওই যে নির্বাচন কমিশনের যে ডিএসএলআর গুলো আছে ওগুলোতে ফটোগ্রাফি পাঠিয়ে দেয়, ও যদি 500 টাকা পায় ওটাই ওর লাভ। আচ্ছা, এই কাজটা কে করতেছে? সরকারি কোনো কর্মকর্তা? না, সরকারি না স্যার, তাহলে এটা তো উপজেলা টেকনিশিয়ান বা ইউডিসি, আর তো কেউ তো সরকারি না, এখনো সরকার স্বীকৃতি দেয়নি তাদেরকে। আচ্ছা, ওরা যারা ওখানে কাজ করে ওরা ওই জিনিসগুলো ব্যবহার করে আর কি। তো ক্ষমতার ব্যবহার করতেছে আর কি। তো ওরা এইভাবে আর কি আমার ক্যামেরা একটা ডিএসএলআর কিনে এত টাকা দেয়, আমি ফটোগ্রাফির কাজ করি, এডিটের কাজ করি, তো আমার যে এত কস্ট একটা দোকান ভাড়া সব কিছু মিলে, আর সে যে করে, তো স্যার 1,000 টাকা যদি পায়, আমার 4,000 টাকা দিয়ে আমার যেখানে পোষায় না সেখানে 1,000 টাকা হলে তার তো স্যার পুরোটাই টাকাটাই লাভ। হ্যাঁ, তো এইভাবে আর কি সে যখন করলো তখন ব্যবসাতে তো স্যার মানে লাল বাতি চললো, আমি ব্যবসাতে আর টিকতে পারলাম না। না টিকে আবার ওই যে গাড়ির লাইনে আবার চলে গেলাম। আচ্ছা, ঘুরে ফিরে ওই গাড়ির লাইনে এখন মানে কোথাও ভাত না হোক সে না হোক, ওটা আমার ঠিকই আমার মানে আমি স্যার মানে একটা জিনিস ভাবি যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, অলসভাবে বসে থাকলে মাথার শয়তানের বুদ্ধি ঢুকবে। দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট। ও কিন্তু কোনো জায়গায় গিয়ে স্টে করতে পারছে না, 2-1টা জায়গায় গিয়ে 2 নম্বরই করতেছে, বাট ও কিন্তু চেষ্টা করে যাচ্ছে নিজেকে ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করার জন্য, ও কিন্তু একদম বুকে যায়নি। এটা কিন্তু একটা খুব ভালো দিক ছিল। হ্যাঁ, ও চেষ্টা করতেছে। তারপর স্যার এখান থেকে আর কি হঠাৎ করে আর কি ওই যে হিলি সীমান্ত যেটা আর কি, তো হিলি বর্ডারে একজন খুব একটা মানে ওখানকার খুবই একটা নাম করা আর কি লোকের সঙ্গে পরিচিত হয়। তো উনি বললো যে তোমার তো গাড়ি আছে, গাড়ি তো মোটরসাইকেল তো ভালো ড্রাইভ করতে পারো, তো তুমি এক কাজ করো, শুধু গাড়ি শুধু প্রোটেকশন দেওয়া লাগবে, তোমাকে আমি একটা বাইক নিয়ে দিচ্ছি, তোমার বাইক আছে না, কোথাও একটা বাইক কিনো, তো শুধু জাস্ট রাস্তাঘাট শুধু দেখে নেবে, আমার পিক আপ যাবে, মানে কি কাপড়ের পিক আপ, ইন্ডিয়ান কাপড়ের ব্লাকি ব্যবসা, পিক আপ যাবে, তোমাকে শুধু জাস্ট গাড়িগুলো শুধু কভার করতে হবে, সাইড রোডগুলো শুধু তোমাকে শুধু মারতে হবে, তোমার একটা গাড়ি যদি রংপুর ঠিক মতো ভাবে পৌঁছে যায় তোমার সঙ্গে সঙ্গে 4,000 টাকা দেওয়া হবে। ওকে, তো চিন্তা করলাম সারাদিনে যদি আমার 2টা যদি টিপ যায়, 4 দিনে আমার 8,000 টাকা ইনকাম, 7 দিনে যদি 2টা টিপ হয় তাহলে আমার 8,000 টাকা ইনকাম। তাহলে গাড়িতে আমার থাক রিক্স, যখন গাড়ি যখন ড্রাইভিং করতেছি তাহলে মোটরসাইকেল ড্রাইভিং ট্রাই করে দেখি। ওকে, এই ব্যবসাতে যখন গেলাম স্যার তখন মানে ইন্ডিয়ারও লোক পরিচিত হলো, বাংলাদেশের লোক, মানে কারা রংপুরের কারা কাপড় কিনে বেচতে করে। এই ড্রাইভিং এর আপনার হলো 4,000 টাকা করে পেতেন, তাই তো? শুধু একটা টিপ, শুধু একটা টিপ হতে পুরো টাকাটাই আমার, মোটরসাইকেলের তেল সবকিছু ওনার। আচ্ছা, কোথা থেকে কোথায় টিপটা মারতে হবে? হিলি থেকে কাপড়টা নিয়ে যেতে হবে রংপুরে। এটা কি মানে যেটা কাপড়টা নিয়ে যাবেন সেটা কি বৈধ কাপড় না অবৈধ কাপড়? এটা তো সব অবৈধ কাপড়, ফুলফিল অবৈধ, মানে ইন্ডিয়ান কাপড়টা। আচ্ছা, এটা আপনি তার মানে এক ধরনের আপনার বলে স্মাগলিং করতেছেন? জি স্যার। ওকে, সো এখানে এইজন্য পয়সাও বেশি। আমি বলি স্যার যে পাখি জামাটা আছে, হ্যাঁ, পাখি জামাটা ওখানে ইন্ডিয়াতে বাংলা টাকা দিয়ে কিনলে ওখানে মানে যে টাকার তো একটা 2 নম্বর তো হচ্ছেই, মানি লন্ডারিং তো ওখানে একটা হয়ে যাচ্ছে। জি। তো ইন্ডিয়াতে আমরা পাখি জামা কিনি 700 টাকা, ঢাকার বুকে সেই জামাটার দাম 4,000 টাকা। ওই জামাটা তাহলে বুঝতে তো পারতেছেন স্যার? রাইট, বুঝতে পেরেছি। ওকে, তো কি হলো, শুরু করলেন? তো এটা শুরু করলাম আর কি, ওদের শুধু ট্যাকেল দিতাম, তো গাড়ি একটা নিয়ে যেতাম 4,000 টাকা, বাইক ঠিক সব ওনারা দিয়ে দিত? হ্যাঁ, ওনারা দিয়ে দিত। পুলিশ ধরতো না? পুলিশ স্যার ওই যে সাইডে আমাদের প্রোটেকশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, আর পুলিশের ব্যাপারটা স্যার একটু টপ সিক্রেটই থাক। আচ্ছা, আর গোপন রাখতে চাচ্ছেন, ঠিক আছে, ফাইন। তো পুলিশকে আমরা আর কি কভার করে একটা হয়ে যেত আর কি, ওটা উনি সামাল দিতেন, মানে যিনি মালিক উনি সামাল দিতেন, উনি সবকিছু সামাল দিতেন।
শুধু একটু বিজিবিকে একটু দেখে শুনে একটু রাখতে হতো। আচ্ছা। তো আমরা আর কি ওইভাবে আর কি ইয়া করলাম, করতে করতে ইন্ডিয়ার লোক পরিচিত হলো, বাংলাদেশের লোক যারা আর কি কাপড়গুলো কিনে এরা পরিচিত হলো। পরে কি করলাম, নিজেই আমি শুরু করলাম বিজনেস। জি, মানুষেরটা দরকারটা কি, আমি নিজেই দরকারটা কি। তো কাপড় ব্যবসা যখন করতেছি দেখা যাচ্ছে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলে আমার সব চারপাশে দিয়ে থেকে আমার 10 থেকে 15,000 টাকা লাভ টিকে। 1 লাখ টাকায়? 1 লাখ টাকায়। ওকে। তা দেখা যাচ্ছে যে আবার ওই পার্টিগুলো বলতেছে একটু ফেন্সি ডিল নেয়, মানে ডালের ব্যবসা শুরু, মানে সাথে আরো কিছু নেন, ডাল ডুল নেন, এগুলো কিছু লোক আছে নাকি, পার্টি আছে নাকি, ইয়া করতে দেওয়া যাবে নাকি। তো আমি বললাম দালাল হিসেবে নেওয়ার সাথে দালাল হিসেবে প্রথমে শুরু করলাম। আচ্ছা। দালাল হিসেবে ফেন্সি ডিল, মানে মাঝখানে আপনি থাকতেন, থেকে অন্য কাউরে ইয়ে করে দিতেন? হ্যাঁ, নেগোশিয়েট করে দিতাম ওটা। যে 100 পিস ডালের বোতলের দাম 25,000 টাকা বা 30,000 টাকা, ওখানে তো দাম তো অনেক কম, অরিজিনালটা। তো আবার ওখান থেকে যেটা আসে সেটাই আবার ভাঙে, একটা বোতল ভাঙে 3টা বোতল হয়। আচ্ছা, ঠিক আছে। তাও ভালো। আমি বলবো যে বাঙালি ভেজাল খাচ্ছে, কিছুদিন টিকতে পারবে যারা খাচ্ছে, তো উপকারী করতেছেন আপনারা। কিছু কিছু জায়গায় ভেজাল কিন্তু ভালো, হ্যাঁ, মানে বিষের মধ্যে ভেজাল দিলে এটা খারাপ না, কারণ এই বিষ খেয়ে কেউ আত্মহত্যা করবে, ভেজাল দেওয়ার কারণে সে বেঁচে গেল। তো কিছু কিছু জায়গায় কিন্তু ভেজালটা ভালো। ওকে, পানি খাওয়াচ্ছে স্যার, পানি আর টাইগার তো স্পিড, ওইটা মিক্স করে সঙ্গে 1 বোতল ফেন্সিডিল, আর মানে 1 বোতল ফেন্সিডিলকে 3 বোতল বানাচ্ছে টাইগার দিয়ে। এটা আপনারাই করেন? হ্যাঁ, ওখান থেকে এটা একটা পার্টি আছে, মানে এই মিক্সিং করার একটা আলাদা পার্টি আছে। মিক্সিং করাটাও সিস্টেমটা জানি স্যার পুরোপুরি। কিরকম? স্যার এই যে বোতলের শিপিটা খোলার সময় যে কটকট শব্দ হয় না, এই যে চিরুনি আছে না, চিরুনির যে প্লাস্টিক গুলো আছে, এটা কিন্তু দেখতে কিন্তু সমান লেভেলের। হ্যাঁ, এটা একটু দিয়ে ওই যে হট গান আছে যে মোবাইল সার্ভিসিং করার সময় যেটা খোলে, ওটা একটু লাগিয়ে দিলে কিন্তু ওটা কটকট শব্দটা হয়ে যায়। ও, তার মানে আলটিমেটলি যখন পরবর্তীতে খুলবে তখনও কটকট শব্দ হবে, মনে করো যে অরিজিনাল। ভেজালের মধ্যে ভেজাল, তার উপর 2 নম্বরই শেষ নাই। ওকে, তো তারপরে কি হলো? আপনি যখন চিন্তা করলেন দালালি করার দরকারটাকে আমি নিজেই করবো, তারপর তো তখন দেখা যাচ্ছে কি যে 15 জন বা 16 জন মিলে কিন্তু ওটাকে বলা হয় হাঁটা পার্টি, জি, স্থানীয় ভাষায়। ওরা কিন্তু মানে ওই যে হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে পিছনে কিন্তু বস্তা নিয়ে রাতের বেলা সারা রাত ধরে হাঁটে ওই রংপুরে পৌঁছে যায়। ইন্ডিয়াতে হাঁটে? ইন্ডিয়ার থেকে হাঁটা শুরু করে একবারে। ওরা কি ইন্ডিয়ান না বাঙালি? না, আমাদের স্থানীয় লোক আর কি। ওরা ইন্ডিয়ার ভিতরে গিয়ে এই জিনিসটা করে? হ্যাঁ, সীমান্তের লোক আর কি। আচ্ছা, ওরা থেকে নিয়ে আসে এবার সরাসরি একবার রংপুর অথবা সাইডে কোথাও পৌঁছে দেওয়া রাতের মধ্যে ওরা হাঁটে। হ্যাঁ, মানে 9টা থেকে 10টার পরে হাঁটে, এত জোরে জোরে হাঁটে, ভোর হওয়ার আগে আবার পৌঁছে যায়। তো এই রাতে ওরা ধরা পড়ে না? নিশ্চয়ই এগুলো সেটিং মিটিং করা থাকে, তখন তো আমার তো মনে করেন যে মাত্র কয়েকটা টিপ মারে আমি একটা তো অ্যাপাসে আর কি আর নেওয়া আমার পক্ষে কোনো ব্যাপার না। মানে টাকা কি, টাকার উপর আমি তো শুয়ে থাকার লোক। দেখেন, যে লোক টাকার পেছনে দৌড়াচ্ছিল শেষ পর্যন্ত টাকার জন্য সে কোথায় যাচ্ছে, এগুলো খেয়াল করবেন। এবং আমরা একটা মানে মারাত্মক একটা কথা আছে যে নেসেসিটি নোজ নো ল। আমি সবসময় বলি প্রয়োজন কোনো আইন মানে না। আমার প্রয়োজন যখন এমন হবে, এত তীব্র হবে, ক্ষুধা যখন পেটের মধ্যে থাকবে, ওই খাবারটা কোথা থেকে আসছে ওই সম্পর্কে আমার কোনো জ্ঞান থাকবে না। সব মানুষই আসলে এথিক্যাল হতে পারে না, এবং সেটা এক্সপেক্টেড করাটাও কাম্য না। সব মানুষই যদি ঋষিমুনি হতো তাহলে হয়তো রাষ্ট্রের প্রয়োজনই হতো না, কারণ রাষ্ট্র মানেই তো আইন, রাষ্ট্র মানেই তো সামাজিকতা, রাষ্ট্র মানেই তো নিয়মকানুন, রাষ্ট্র মানেই তো ন্যায় অন্যায়, রাষ্ট্র মানেই তো ফাঁসি হবে, রাষ্ট্র মানেই তো মানে মানতে হবে অথবা তোমার খবর আছে। তো এই বিষয়গুলোর প্রয়োজন হয়েছে এই কারণেই যে সব মানুষ আসলে ঋষিমুনি হবে না, সব মানুষ আসলে এথিক্যাল হবে না, সব মানুষ আসলে মূল্যবোধে বেঁচে থাকবে না। এবং যদি সব মানুষই মূল্যবোধ সম্পন্ন হতো তাহলে পৃথিবীটা হয়তো অন্যরকম হতো। এটা হবে না, এবং হবে না বলেই এত কিছুর নিয়মকানুনের প্রয়োজন হয়। এবং তবে এটা ঠিক যে প্রত্যেকটা মানুষের মধ্যেই মূল্যবোধটা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। কেউ সেটা লাইফ টাইম এক্সারসাইজ করার সুযোগ পায়, কেউ সেটা পায় না, কেউ সেটা টাচই পায় না, কেউ সেটা কখনো খোঁজেই না, ইন্টারেস্টই ফিল করে না। যাই হোক, যে জায়গাটায় আমি ছিলাম, যে আপনি যখন ফিল করলেন যে না, ফেন্সিডিলটা আমার থার্ড পার্টি হয়ে কাজ করার দরকার নাই, মানে মাঝখানের মিডিয়া হয়ে কাজ করার দরকার নেই, আপনি নিজেই এটার ব্যবসা করবেন। শুধু ফেন্সিডিল না স্যার, প্যান্থোজোসিম একটা ইনজেকশন আছে, প্যান্থোজোসিম টিআইবি লাল টুপি একটা ইনজেকশন আছে নিশার। তারপরে কটগাট সুতা আছে, ভ্যানিশিং সুতা, যেটা আর কি অপারেশনের জন্য লাগে। এই সুতাতে কি নেশা করে? নেশা তো না স্যার। তাহলে এই সুতাটা তো বাংলাদেশে এই সুতাটা স্যার অবৈধ অনেক ক্ষেত্রে। এই সুতাটার দাম ইন্ডিয়াতে অনেক কম, বাংলাদেশে অনেক বেশি। এটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এই সুতাতে কি হয়? এটা স্যার বৈধই স্যার। এটা স্যার প্রতিটা ক্লিনিকেই আছে। ওই যে দেখা যাচ্ছে কাটে গেছে, ওটাতে সেলাই দিছে, বা সিজারের সময় যে একটা সেলাই দেয়, সুতাটা অটোমেটিক হয়ে ভ্যানিশ হয়ে যায়। ওই সুতাটার দাম ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে এই স্যার ওই যে আমি স্যার বলি, একটু কথা শুনতে খারাপ লাগবে, যে কন্ডোমের যে প্যাকেট আছে না, অত সময় একটা প্যাকেটের দাম ইন্ডিয়াতে দাম, ওটার দাম 3,500 থেকে 4,000 টাকা, বাংলাদেশের দাম 20,000 টাকা। অতটুকু সুতা? জি স্যার, অতটুকু সুতা দাম বাংলাদেশের দাম 20,000 টাকা। ডাক্তার লেভেল অথবা নার্স লেভেল আছে, তারা কিন্তু সকলে জানে কিন্তু এটা। সো ওইটাও আপনি এক্সপোর্ট করতেন? মানে ওইটা কখন করতাম স্যার? সরি, ইম্পোর্ট করতেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে স্যার ওটা কিন্তু খুব রিস্কি। আমি একটু শুনি, ধারাবাহিকভাবে শুনি, আপনি স্টেপ বাই স্টেপ একটু জান। আমি ইন্টারেস্টিং বিষয়গুলো যদি রিভিল করতে চাচ্ছি এই কারণে, যাতে করে যারা ভিকটিম হচ্ছেন তারা যাতে সতর্ক হয়। হ্যাঁ, কিভাবে আপনি এটার মধ্যে ইনভলভ হলেন? মানে সিন্ডিকেট অনেক বড় হয়ে গেল। হ্যাঁ,
যে দেখা যাচ্ছে যে রংপুর অথবা ঠাকুরগাঁও অথবা আপনি রিসিভ গাইবান্ধার করতেন কোথায়, আপনি জিনিসটা রিসিভ করতেন কোথায় এই ফেন্সি ডিলটা? এটা বাংলাদেশে সীমান্তেই সঙ্গেই একবারে আশেপাশে লোকজন ছিল না বা আইন রক্ষা সকলে তো এই ব্যবসায় তো করে। ওইখানে শুধু আপনি না আরো অনেকেই ছিল? সকলেই ব্যবসা করে। নাকি হাট বাজার বসে যেত নাকি? হাট বাজার বসবে কেন স্যার, রাতের বেলা অন্ধকারে? রাতের বেলা অন্ধকারে সবকিছু, মানে ওখানে তো কোনো তার কাটা দেওয়া আছে নেই। ওখানে এমন একটা, আমি এক স্থানটার একবার গ্রামটার নাম উল্লেখ করে বলি, এটা যারা অনেকেই যায় এখন ঢাকা থেকে অনেকে মার্কেট করতে যায়, গ্রামটার নাম হচ্ছে হাড়িপুকুর, দিনাজপুরে হিলি সীমান্তে। আচ্ছা, হাড়িপুর গ্রামটা এমন একটা জায়গার মধ্যে পড়ছে, একটা মসজিদের সঙ্গে যে দেওয়ালটা, একটা মাত্র দেওয়াল, তার এই পাশে একটা মন্দির। আবার মসজিদের অর্ধেক পড়ছে ইন্ডিয়াতে, অর্ধেক পড়ছে বাংলাদেশে। মন্দিরের অর্ধেক পড়ছে ইন্ডিয়াতে, অর্ধেক পড়ছে বাংলাদেশে। ফার্স্ট অফ অল প্রিয় শ্রোতা, আই রেসপেক্ট অল দ্য পিপলস অফ হাড়িপুকুর যারা গ্রামে বসবাস করছেন। আমরা এটা ইনভেস্টিগেট করিনি, উনি ওনার মতো করে বলছেন, সুতরাং এটা সত্য কি মিথ্যা আমরা জানি না, বাট সেই জায়গাটা থেকে এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। উনি ওনার লাইফের ঘটনাগুলো বলছেন এখানে। হ্যাঁ স্যার, আপনি দিনাজপুরে যে কাউকে বলতে পারেন, প্রায় অনেকেই জানে কিন্তু এই ব্যাপারটা। আচ্ছা, অন্তপক্ষে যারা আপনাদের ইম্পোর্ট এক্সপোর্ট করাটা খুব ইজি হয়ে যায়। আচ্ছা, তো ওখান থেকে আসে পরে তো অনেক লাইন আর কি লাইন করা থাকে, তো এইভাবে আর কি কাজ করলাম। তো জাস্ট মাঝখানে দুটা মামলাও খালাম। প্রথম মামলাটা কি হলো? প্রথম মামলাটা হলো স্যার টিআইবি, মানে আমাকে তো স্যার কখনো স্পটে পায় না, আমার লোক তো চলে যায়। তো হচ্ছে কি স্যার, এটা আর কি ওই যে গাড়িতে এখন আমার হাঁটা পাটিরা আমাকে ফোন দিছে যে আমার তো বিড়ি লাগবে, তুই বিড়ি নিয়ে অমুক জায়গা অমুক সময়, মানে এটা কিন্তু টাইম কিন্তু অ্যাডজাস্ট করা থাকে। বিড়িটা আপনারা বলতেন ফেন্সিডিলকে? না বিড়ি স্যার, সিগারেট স্যার। আচ্ছা, সিগারেটও আপনারা করতেন? না, পাবলিক খায় না, আমি খাই নরমাল খাওয়া। আচ্ছা, ঠিক আছে। তো ওরা তো সিগারেট খাবে, তো আমাকে সিগারেট আনে দাও। আমরা 16 জন আছে, সিগারেট 3 প্যাকেট 4 প্যাকেট নিয়ে এসে রাখতো, সিগারেট খাওয়া লাগবে, মানে ওরা হাঁটতেছে, ওদের তো একটা ক্লান্তি আছে। অমুক সময় অমুক জায়গা ওই সময়, তো ওই সময় আবার হয়েছে কি স্যার, যে যাই হোক খুব একজন বড় মাপের আর কি লিডার, তিনি আর কি আমাকে ধরছে যে এই লাইনটা যদি তোর যদি ক্লিয়ার লাগে তাহলে আমাকে একটা ঘোড়া দেওয়া লাগবে। ঘোড়া বলতে স্যার ওখানকার স্থানীয় ভাষা ঘোড়া বলতে বোঝায় স্যার একটা মেশিন বলতে মেশিন স্যার রিভলভার, পিস্তল দিতে হবে তাকে? হ্যাঁ স্যার। এটা আপনি পাবেন কোথায়? এটা স্যার অ্যাভেলেবল স্যার ওই সমস্ত জায়গাতে। ওকে, এটা স্যার 9mm বা 9mm অ্যাভেলেবল? 9mm গুলো স্যার একটু, মানে আমার তো সিন্ডিকেট এমন হয়ে গেছে, আমার তো প্রায় লাখ টাকার ব্যবসা চলে। আচ্ছা, আমি তো উনি বলছিল যে আপনি একটা পিস্তল কিনে তাকে দিবেন? হ্যাঁ, তাহলে আমার ওই লাইনটা আমার ক্লিয়ার। দাম কত ওটার? স্যার ওখানে পড়ছিল 14,000। তো আপনি তাহলে কিনে ওখানে দিয়েছিলেন ওনাকে? হ্যাঁ, সরি অনেক ইন্টারাপ্ট করছি, আমার কাছে অবাক লাগছে এগুলো শুনতে। তো স্যার, হ্যাঁ, তারপর এটা আমি হাইড করতেছিলাম, কিন্তু তারপরে আমি আজকে মানবতার দিক থেকে বলি যে আসলে এই জিনিসটা আসলে সকলের জানা দরকার যে কিভাবে কি হয়, তাহলে হয়তো এখান থেকে আমরা অনেকে সরে আসতে পারবো। তো দেখা যাচ্ছে যে ওইটা আমি ওনাকে দিতে যাব, তো মানে গুলি টুলি, মানে যেটা আর কি বিসি বলা হয়, গুলিকে বলা বিসি, এটা আমরা জানি। হ্যাঁ, তো এই বিসি আর কি দেই নাই, তো ওটা আর কি আছে পিছনে, সেদিন আর কি ওটা ডেলিভারি দিব ওনাকে, গিফট আর কি একটা চাচ্ছে, খুবই বড় মাপের নেতা। ঠিক আছে, তো উনি যখন নিজের মুখ থেকে এই কথাটা বলছেন, ছোট ভাই তোমাকে তো খুব ভালো লাগে, যাই হোক ভাই আমার একটা দরকার, খুবই এটা নিয়ে আসি দিও ভাই, তোমার এই রাস্তাটা কেউ কখনো তোমার চোখ তুলবে না। তো ঠিক আছে, তাই ওটা নিয়ে যাচ্ছি রাত্রের মধ্যে। এখন বলছে যে অমুক জায়গায় অমুক সময় থাকিস, তা আমি দেখেছি আধা ঘন্টা আগেই পৌঁছে গেছি। আচ্ছা, হ্যাঁ, নিজস্ব বাইকটাই সমস্যা নেই, যা ওই যে 3/4 প্যান্ট পরে আসি, আর পিছনে আবার ওই যে জাঙ্গিয়ার মতো সিস্টেম করে নিয়ে ওখানে পকেট আছে, ওখানে আবার ওটা রাখছি। তো পকেট মোবাইল আছে, এখন শুয়ে এখন গেম খেলতেছি, মোটরসাইকেল ডাবল স্ট্যান্ড করে দিয়ে শুয়ে গেম খেলতেছি। তো 2টা-3টা ছেলে চলে গেল আর কি, যেখানে থাকতে বলছে, ওটা কিন্তু ফাঁকা জায়গা। আবার দেখি কিছুক্ষণ পর ওরা 7-8 জন মানে মুখ চোখ বাঁধে চলে আসছে। বাঁধে চলে আসার পর বলে এই গাড়ির থেকে নাম, গাড়িটা দিই, নেন ভাই, রাখতে পারলেন নেন, কই মোবাইলটা দে। আচ্ছা ভাই, এই যে মোবাইলটা পিছনে আছে, তো বলে যখন মেশিনটা বাইর করছি আবার পুলিশের লোক, স্বাস্থ্য মস্ত দেখতেছেনই তো স্যার, দৌড়। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যে ইন্ডিয়ার ব্যবসাটা আসলে এরকম আর কি। আর ওরা যারা আবার নিয়ে যায়, এই ফেন্সিডিল নিয়ে যায়, তাদেরকে যদি বলে যে 10-15টা পুলিশ যদি মনে করে যে ওদেরকে আমি আটক দিব, পারবে না। কারণটা কি? কারণটা স্যার ওদের কাছে অস্ত্র থাকে, অস্ত্রই ককটেল এগুলো থাকে। আমি এরকম একটা অনুসন্ধানের প্রতিবেদন দেখেছিলাম, আমি টেলিভিশন চ্যানেলের নামটা মনে করতে পারছি না, যে ওনারা একটা ভিডিও করেছিল, যে ভিডিও করতে গিয়েও প্রায় প্রাণহানির মতো অবস্থা, একটা বাইকের পেছন থেকে অস্ত্র বের করে ফেলেছে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের কাছে আমরা তো রাস্তা কভার, আমরা তো মালিক, মানে ওই লাইনের আবার এমডি আমরা। আচ্ছা, ঠিক আছে, ওখানে আবার এমডি উচ্চারণ করা হয়, তো এটা হচ্ছে এমডি, তো ওই লাইনে তো আমরা তো এমডি, ঠিক আছে।
আমার নামটা মোটামুটি হবে আর কি খুব একটা ভালো পজিশনে চলে গেল, আমার নামটা মাদক সাম্রাজ্যের দিক দিয়ে। তখন এটা কি হলো, ধীরে ধীরে আমার পরিবারে জানাজানি হলো। ঠিক আছে, আমি এখান থেকে ফিরবো, যেহেতু বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি পুরোপুরি আপনারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে এসে শুনতে পারেন, ডাউনলোড করতে পারেন, এবং একই সাথে যে কথাটা বারবার বলি, আমাদের সমস্ত অনুষ্ঠান, বিশেষ করে জীবন গল্প এবং সিক্রেটস, এই দুটো অনুষ্ঠানের প্রত্যেকটা এপিসোড আমাদের ঢাকা এফএম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন, তাহলে যে লাভটি হবে, আমরা যখনই আমাদের কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনি আপনার সেলফোনের মাধ্যমে সেটা জানতে পারবেন, এবং আপনি আপনার সময় মতো, অনেকেরই সময় হয় না রাতের বেলা 11টার সময়, কিংবা অনেকেই শুনতে শুনতে ঘুমিয়ে যান, শেষ পর্যন্ত কি হয়েছে জানেন না, তো তাদের সবার জন্য বলছি, আপনি যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করেন, তাহলে আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনি এখান থেকে আমাদের পুরো অনুষ্ঠানটি শুনতে পারবেন। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, www.youtube.com/dfm904। চ্যানেলটি আছে ঢাকা এফএম 90.4 নামে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। Something beyond entertainment. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। আজকে সিক্রেটসের 35তম পর্ব। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং ঢাকা এফএম 94-এ প্রতি রবিবার এই অনুষ্ঠানটি প্রচার করা হয়। এছাড়া প্রতি বুধবার জীবন গল্প প্রচারিত হয়। এছাড়া মাইক্রোফোন টেস্টিং 1024 নামে একটি অনুষ্ঠান আমি করছি, সেটি হচ্ছে রেডিও আম্বার 102.4-এ, এবং সেটা প্রচারিত হয় প্রতি শনিবার রাত 10টায়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমাদের গেস্ট, যিনি আজকে রয়েছেন মানিক, তার কাছে। মানিক, কত টাকার করে নিয়ে আসতেন আপনি ওইখানে? দেখাচ্ছে স্যার 5,000 যদি বোতল যায়, তাহলে ওই সময় তো দাম কম ছিল। আচ্ছা, ওই সময় দেখাচ্ছে যে 28,000 টাকা করে, 1.5 লাখ টাকার। 28,000 টাকা কি? 28,000 টাকা সব। তার মানে একটা হচ্ছে হলো আপনার 280 টাকা। আমি পুরো প্রসেসটা জানতে চাচ্ছি। একটা হচ্ছে যে আপনি 5,000 বোতল কিনলেন, হ্যাঁ, এই 5,000 বোতল আপনার কাছে আসতো কিভাবে? বস্তা করে? হ্যাঁ, বস্তা করে। একবার ওখান থেকে প্যাকেটিং সিস্টেম আকারে বস্তাতে আর কি, খুব সুন্দরভাবে আর কি। এটা নিয়ে আপনি কোথায় রাখতেন? ওইটা নিয়ে মানে ওখানে আশেপাশের বাড়িতেই, প্রতিটা বাড়িতে আর কি সিস্টেম করা আছে সম্পূর্ণ। ওদের বাড়ির মধ্যে সিস্টেম করা আছে, মানে কোথায় লুকালে যাতে লোকজন দেখতে না পারে, মানে মোটামুটি বাচ্চা কাচ্চা থেকে সবাই এটার সাথে, সবাই এটার সঙ্গে জড়িত। আজকে কিন্তু ভয়াবহ রকমের একটা এপিসোড। আমি প্রথম দিকে আজ করতে পারিনি যে এপিসোডটা এত মানে সিরিয়াস একটা এপিসোড হবে। সো ঠিক আছে, তো বাচ্চা কাচ্চা মানে মোটামুটি পুরো কালচারটাই হয়ে গেছে এরকম, যেটাকে যেভাবেই হোক ওইটার সাথে ওদের জীবন জীবিকা সবকিছু। তো আপনি সেভ করলেন, এবং আপনি ডেলিভারিটা দিতেন কিভাবে? আমার এই যে পার্টি আছে, ওরা কি আপনাকে পুরো পাইকারি নিয়ে যেত নাকি খুচরা নিত আপনার কাছ থেকে? আমার কাছ থেকে পাইকারি নিত। কিরকম? মানে এটা হচ্ছে বাংলাদেশের ভেতরের পার্টি, আপনি হচ্ছেন বর্ডার পার্টি। আমি তো বর্ডার পার্টি, আমি তো বর্ডার পার্টির কাছ থেকে আমি কিনে নিতাম। কিনে নিলেন ইন্ডিয়ার থেকে বর্ডার কিনে নিলাম। আমাকে যে বর্ডার বাড়িটা যে আমাকে হেল্প করলো, তাকে আমি দিয়ে দিলাম 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা। ওখানে আবার 1000 হিসেবে সিস্টেম হিসেবে রাখা লাগে, 500 টাকা করে 1000, মানে ভাড়া আর কি। ও, এটা যতদিন থাকবে এটা ভাড়া হিসেবে দেওয়া লাগে। দিন গেলে 500 টাকা। লাইন ক্লিয়ার হচ্ছে কবে, লাইন ক্লিয়ার কবে পাবো। আচ্ছা আচ্ছা, আবার লাইন ক্লিয়ারের অনেক ব্যবসা আছে। এটা স্যার, এটা অনেকটা একটা গভীরে চলে যাচ্ছে, এটা আমি না যাই না। আমি তো জানতেই চাই আপনার কাছে, কারণ আমি এটা বলা যাবে না স্যার, এটা বললে আমার সমস্যা হতে পারে। কেন আপনার সমস্যা হবে? কারণ এটা স্যার অনেক প্রশাসনিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে, প্রশাসনিক ব্যাপারটা আমি অ্যাভয়েড করি। ওকে, আমি যেটা জানতে চাচ্ছি যে লাইন ক্লিয়ার মানে হচ্ছে, আপনি বুঝতে পারছি যে আপনি হয়তো এমন একটা জায়গা থেকে খবরটা চাচ্ছেন যেটা আপনাকে অনেকখানি সিকিউরিটি দিবে, যে না আপনি বা রাস্তায় নামলে কোনো সমস্যা হবে না। তার মানে এটার সাথে অনেক বড় একটা চেন ইনভলভ। ওকে, তারপরে আপনি কি করেন? এটা আপনি আবার পাইকারি সেল করেন? আমার যে কর্মচারী আছে তাদেরকে দিয়ে আমি সরাসরি করে রংপুরে ট্রান্সফার। রংপুর, গাইবান্ধা, দিনাজপুর থেকে রংপুরে ট্রান্সফার। আপনি কত করে বিক্রি করেন? আমার স্যার এটা যায় 42,000। মানে আপনি 28,000 টাকা করে কিনে 42,000, 45,000। তার মানে আপনার এই যে টাকাটা, আমার তো স্যার, আমি তো কিনি স্যার 3,000 বোতল। 3,000 বোতল কিনে বানাই তৈরি করতে 5,000। ও, 3,000 কিনে আপনি 5,000 করেন? হ্যাঁ, এটা তৈরি করতে আবার 50 টাকা করে খরচ পার বোতলে। হ্যাঁ, ওই যে আপনি ওই স্পিড আর হচ্ছে আপনি চিরুনি টিরুনি এগুলো দিয়ে এগুলো মিশান। তার মানে এগুলো কোথায়? এগুলো কি রাতের আধারে বাড়ির মধ্যে লোকজন করে? এগুলো তো স্যার একটা মানে সাইটে আর কি, অনেক মাঠের মধ্যে বা এমনিতে সাইডে যে ডিপ টিউবওয়েল বা হ্যান ত্যান এই জাতীয় জিনিসগুলো থাকে, লোকাল হয় একবারে নিরিবিলি, সেখানে এগুলো তৈরি হয়। এরা বসে বসে এই জিনিসগুলো, এটা বর্ডার থেকে মনে করেন 20-30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে, মানে যেখানে কেউ কখনো সন্দেহ করতে পারে না। এরা বসে বসে এগুলো বানায়? হ্যাঁ। কারা বানায়? এই কর্মী কারা? এরা বাচ্চা কাচ্চারা করে এইসব কাজ? ছোট ছোট বাচ্চা কাচ্চারা? ছোট বাচ্চা কাচ্চারা, মানে কি যারা আর কি এক্সপার্ট, দেখা যাচ্ছে 1500 সহজে সাধারণ এক্সপার্ট হাত না হলে এটা করতে পারবে না কেউ। আচ্ছা, ওরা নিজেরাও খায়?
এই ফেন্সিডিল কেউ খায় না, বললাম না যে আমাদের বর্ডার এলাকায় গেলে মদ খাওয়া রাজা হও। ওই মদ খায় কিন্তু ফেন্সিডিল খায় না। ফেন্সিডিল খায় না। আচ্ছা ওকে, তো এরা আপনাকে ওই আপনি তাহলে 1টা থেকে 3টা বানালেন, বানিয়ে আপনি 3000 কিনে 5000 করলেন, করে ভেজাল এখান থেকে শুরু হলো। ভেজাল এখান থেকে শুরু। আচ্ছা, তো এরপর থেকে হচ্ছে হলো আপনি বিক্রি করলেন হলো 45,000 টাকা বা 48,000 টাকা, যেটা বিক্রি করতে পারেন, করে দিলেন। করার পরে তাহলে কি দাঁড়ালো, এটা এরা নিয়ে গিয়ে আবার কি করে? এরা কি খুচরা বিক্রি করে না এরাও পাইকারি হাত পাতল করে? ওনারা আবার দেখা যাচ্ছে যে অতখানি তো বিক্রি করতে পারবো না, কাউকে 50 পিস, কাউকে 100 পিস, কাউকে 200 পিস, ওইখান থেকে হচ্ছে খুচরা খুচরা করে চলে যায়। শেষ পর্যন্ত এটা দাম দাঁড়ায় কত করে? দাম দাঁড়ায় স্যার 600 টাকা 700 টাকা এরকম একটা দাম দাঁড়ায়। আচ্ছা, এটা অরিজিনাল না, কিন্তু এটা এবার অরিজিনাল ভাবে জানে যে এটাই হচ্ছে পিওর একদম। এটা খায় তো যারা যেভাবে মাতলাম করে, যেভাবে ঝিমায়। আর ফেন্সিডিল খায় কি স্যার? ফেন্সিডিল খায় তো আসলে আমি বুঝি না স্যার। এটা আসলে বাংলাদেশের মানুষ যে নেশা করার, নেশার দিক থেকে ফেন্সিডিল আর গাঁজা, বাবা, এই 3টা জিনিসের স্যার আমি কথাটা বলে আমি কিছু বুঝলাম না। আমি নিজেও প্রতিটা এক্সপিরিয়েন্স করে দেখছি। গাঁজা খেলে স্যার মানে শরীরটা স্যার ভূমিকম্পের মতো দোলায়। লাভটা কি হলো এটা খায়? নিজেকে সোর মনে হয়। আচ্ছা, নিজে কিছু না করলেও যদি আপনি একটা যদি গাঁজা খান স্যার, আপনি কোনো কিছু করেন নাই জীবনে, আপনি যদি গাঁজা খান আপনাকে নিজেকে মনে হবে আমি একটা সোর। আচ্ছা, লাভটা কি হলো? ওকে। আর ফেন্সিডিল খেলেই যে মানে মুরগি যে একটা মানে মুরগির অসুখ ধরে না, রানীক্ষেত্র হলে যেরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঝিমাতে থাকে তার লাভটা কি? এটা খায়। আচ্ছা, আমি সবার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার তো এখান থেকে তো অনেক লাখ লাখ দর্শক শোনায়। না, আমার তো জীবনই এমনিতেই আসে, কারণ আমি রাতের বেলা 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই, কখনো কখনো আমি রেগুলার ঘুমাইতে পারি না। না স্যার, আমি তো জীবন থেকে বেরোতে চাই, বিকজ আমার ঘুম হয় না, ঘুমানোর মধ্যে আমি ঘুমোতে পারি না, বিকজ আমার প্রচুর কাজ করতে হয়। ভোর 5টার সময় উঠে রাত 10টা 11টা 12টা পর্যন্ত জেগে থাকতে হয়। আমার কোনোদিন রাত 3 ঘন্টা 4 ঘন্টা। আমার এমনিতে টেবিলে ডেস্কে বসলে আমার জীবনী চলে আসে। আই ওয়ান্ট টু রিমুভ দ্যাট জীবনী। আর এই যে ড্রাইভাররা আছে এই ফেন্সিডিল খায় যারা গাড়ি চালায়, তাহলে তাদের কি আপনি কি এই জীবনটা ছাত্ররা যে আন্দোলন করে স্যার কম জন্য না স্যার, আমি অ্যাভেলেবল দেখছি যে প্রায় অনেক ড্রাইভার আছে ফেন্সিডিল খায় ওটা গাড়ি চালাচ্ছে। তো গাড়ি ফেন্সিডিল খাইতে এমনিতে তো ঘুমে, তো ফেন্সিডিল তো খায়, মদ খেয়েও গাড়ি চালাচ্ছে অনেকে। হ্যাঁ মদ খায়, মদের দিক দিয়ে অনেকে আছে। আপনি ফেন্সিডিলের কথা বললেন, গাঁজার কথা বললেন, আর ইয়াবার কথা কি বলতে যাচ্ছেন? হ্যাঁ, এই যে ইয়াবাটা স্যার, ইয়াবা খেলে স্যার এই যে ঘুম হয় না তো স্যার এই যে শরীরটা একটা যে টান টান ভাব চলে আসে হাত পায়ের মধ্যে, রগের মধ্যে, যখন অ্যাকশনটা যখন শেষ হয়ে যায়, এটা খেলে যতক্ষণ সিগারেট খাবো ততক্ষণ ভালো আছে, তাহলে সিগারেটটা বাদ আমার সমস্যা শুরু। রাইট, প্রায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত ওই সমস্যাটা কাটার পর তারপরে একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। ও কিন্তু ওর এলাকায় কিন্তু মাদক সম্রাট হিসেবে মোটামুটি খ্যাতি পেয়ে গিয়েছে। ওই গল্পটা কিন্তু ওই জায়গাটায় আছে। সেখান থেকে কিন্তু আজকে এই জায়গাটায় এসছে কনফেস করবার জন্যে এবং নিজের ভুলগুলো বলার জন্যে। তার মানে বুঝুন, একটা কথা আছে, মানুষ যখন অর্থ পেতে থাকে, প্রচুর অর্থ পায়, অর্থের মালিক হয়ে যায়, সেই সুযোগটা যখন মানুষের হাতে আসে তখন মানুষের কিন্তু হিতে বিপরীত কোনো জ্ঞান থাকে না। সামহাও ওই জায়গাটা থেকে ও কোনো না কোনোভাবে ওর বিবেক বোধ জেগেছে। আমি জানি না এখনও ওই জায়গাটায় আছে কিনা, যে কারণে আজকে এখানে এসছে, এবং সেই জায়গাটা যেন আমরা রেসপেক্টের চোখে দেখি। ওকে, তো বলুন, আপনি যেটা বললেন যে মোটামুটি আপনার পরিবারে জেনে গেল যে মাঝখানে তো স্যার একটা কথা তো বাদ দেওয়া হয়েছে যে দুটো মামলার প্রসঙ্গে ছিলাম আমরা, মামলাটাও বলা। আমি আরেকটা কথা বাদ গেছি স্যার। তো আমার আর কি ওই যে ধানের ব্যবসা চলাকালীন অবস্থা আমার বিয়ে হয়, আমার বাবার দেখাশোনা অনুযায়ী, বাবার যেহেতু সম্ভ্রান্ত, জি, তো খুব একটা মুসলিম মানে ইসলামিক দৃষ্টিতে দেখতে শুনতে অন্তপক্ষে 100টার মধ্যে একটা এরকম একটা মেয়ের সঙ্গে আর কি বিয়ে হয়। নামাজ কালাম থেকে দিক থেকে খুব ভালো, মানে বয়স অল্প হলেও তার আর কি, সে নাবালিক হিসাবে বিয়ে করিনি, আবার সাবালিকা হিসাবেই মোটামুটি 18 বছর হয়েছে তখন বিয়ে করছি। তো বুদ্ধিতে তার একটু খুব ভালো, সামাজিক ব্যবস্থা বুদ্ধিতে খুব ভালো। সে যখন জানতে পারছে তখন আমাকে তাকে বলে যে আসলে দেখো যে আসলে এগুলা করা ঠিক না, অনেকভাবে আর কি বোঝালো, এটার থেকে বের হয়ে আসো, এটা মানুষ নিন্দা করতেছে, তুমি এগুলা করতেছো, তুমি এগুলা কাউকে জানো না, আব্বা কালকে খাতাকারি করছে, তোমার এগুলা করার দরকার আছে, জমা জমি আছে আবার শপথ করে খাও। জমা জমিতে এরকম অবস্থা, প্রায় তো সব তো বন্ধক রাখাই হয়েছে, প্রায় 17-18 বিঘা সম্পত্তি, তার ভিতর 15 বিঘাই ধরেন যে স্যার বন্ধক রাখা হয়েছে আপনাদের ফ্যামিলি থেকে। জি স্যার, এই যে অসুস্থের কারণে। ওকে, তো আমি কিভাবে এখন চলবো? ঠিক আছে, তোমার ড্রাইভার পাশে ভালো আছে, তুমি গাড়ি চালাও, সৎ পথে 2 টাকা ইনকাম করে খাও। তার কি 2টা মামলা হয়েছে, 2টা মামলা যাই হোক স্যার। 2টা মামলা কিসের ছিল? আপনি 2টা মামলার প্রসঙ্গে বলতেছেন। 2টা মামলা স্যার, এটা একটা অস্ত্র মামলা। অস্ত্র বলতে কি ধরা দিল? অস্ত্র পাইলেন কে দিল মামলাটা? স্যার হাতে নাতে 2টা মামলা স্যার, একটাও কেউ হাতে নিতে পারেনি, মানে এই সাম্রাজ্যের মধ্যে আবার স্যার হিতে মানে একটা ওই আমার সাথে আমার পার্টিগুলা কই নিছে, পক্ষ প্রতিপক্ষের ব্যাপার আছে স্যার। হ্যাঁ স্যার, আপনার কেউ ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্টকে আমি নিছি, এরকম আর কি ব্যবসা ব্যাপার। তার কি ওরা আর কি স্যার ইচ্ছাকৃত ভাবে আর কি মামলাগুলো রয়েছে, আমাকে হাতে নাতে কোথাও কখনো পাই নাই, আমি হাতে নাতে কোনো কিছু রাখি না। ওই শুধু একটা শুধু মেশিনই শুধু আমার জীবনে সারা জীবনে শুধু পার করা হাতে, নিজে হাতে। তাছাড়া সবকিছুর মানে মূল ওই যে এমডি, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, জি, এই লাইনের এইভাবে আর কি পরিচিত, এমডি হিসেবে পরিচিত। তো আর কি এইভাবে আর কি 2টা মামলা আর কি
মানে গোছানো মামলা আর কি দিয়ে দিছে। পরে চিন্তা করলাম আর কি অনেকভাবে আর কি ইয়া করলো, বাড়ি থেকে বোঝালো, চিন্তা করলাম আসলে এটা কোনো জীবন না। তো আমার পায়ে হাত দিছে, পায়ে হাত দিয়ে কান্নাকাটি শুরু করছে, নামাজ পড়ো, তওবা করো, এগুলা মানুষের জীবন ধ্বংস হয়। মানে বুঝতে পেরেছে যে আপনি এসবের মধ্যে ইনভলভ একটা পর্যায়ে গিয়ে, যে কারণে সে আপনাকে রিকোয়েস্ট করেছে। ওকে, তো নতুন বউ আর কি, এক বছর হয়নি, 6 মাস 7 মাস হচ্ছে, সে আর কি অনেক কান্নাকাটি, অনেক আর কি তাকে মায়া লাগলো। 6 মাসের মধ্যে দেখা যাচ্ছে আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম, অনেক কিছু হয়ে গেলাম। তো আর কি টাকাগুলো থাকে না, এগুলা টাকা আসলে থাকে না। ওকে, আমি যে 4-5 লাখ টাকার যে মালিক, ঠিক আছে, এই টাকাগুলো 4-5 লাখ 7 লাখ টাকা যে আমার কাছে থাকার কথা, এই টাকাগুলো আমার কাছে আসলে থাকে না। পরবর্তী দেখা যায় মামলা দুটা ইয়া করাতে, যে দুইটা তখন বাইক হয়েছিল ব্যবসার খাতিরে, একটা অ্যাপাচি আরটিআর আর একটা হাঙ্ক, দুইটা বাইক বিক্রি করতে দুইটা মামলা থেকে খালাস নিলাম। আর টাকাগুলো যে কোথা থেকে কি হয়েছে স্যার নিজেও বলতে পারি না। ওই সময় তো প্রচুরভাবে মদ খাইছি, বা এই যে বিভিন্ন আর কি সমাজে অনুষ্ঠানে বা কোন একটা মানে অনেক আর কি ক্ষেত্রে টাকা দেওয়া লাগে আর কি, ওই লাইনে থাকলে। আসছেও যেমন গেছেও তেমন, আসছে যেমন সেরকম গেছে স্যার, আর ওই লাইনে থাকলে এরকম আর কি অবস্থা। ওকে, তো স্যার ওখান থেকে বাইর হলাম, বাইরে ওই যাবার ওই ড্রাইভিং উঠছি স্যার, একজনের প্রাইভেট রেন্টে কার উঠছি। তো এক স্যার চেয়ারম্যান আর কি এলাকার, যাই হোক, তো আর কি ওনার আর কি ওই ডিসি অফিসে একটা, যাই হোক, ওনাদের আর কি ইয়া ডাকছে, ট্রেনিং ডাকছে। তো আমি আর কি ওনার কাছে ওনার ভাড়াটা নিয়ে গেলাম। তো আসার পথে বললো যে কি ব্যাপার, তো তোমার তো চিনে চিনে লাগতেছে, তখন আমি আমার পরিচয়গুলো দিলাম, তোমার লেখাপড়া কত এত দূর। ঠিক আছে, তো ব্যাপার না, তুমি আমার এখানে আসলে তুমি চাকরি বাকরি করতেছো না। তো আমি তখন একটা কথা বললাম, আসলে বাংলাদেশের মানুষ সকলেই কিন্তু জানে যে ঘুষ দিয়ে চাকরিতে ঢোকাটা দুর্নীতি, কিন্তু ঘুষ ছাড়া মানে মামা 2 প্রকার লাগে। বেসরকারি চাকরিতে ঢুকতে গেলে সম্পর্কের মামা লাগে, আর সরকারি চাকরিতে ঢুকতে গেলে টাকার মামা লাগে। তা আমার তো এরকম তো কেউ নেই। ঠিক আছে, আমার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের একজন লোক নিয়ে দিতে হবে, সরকারি চাকরি হলে তুমি করবে। জি করবো, 3 লাখ টাকার মধ্যে দেওয়া লাগবে। যদি সরকারি চাকরি আমার যদি ওটা কনফার্ম হয় আমি ওটা করবো। ঠিক আছে, তাহলে আসো, তোমার আপাতত সরকারি যতদিন হয়নি ততদিন আমি 10,000 টাকা করে দিব। ঠিক আছে, আমি যোগদান করলাম। পরের দিনই ওখানে ছাড় দিয়ে গাইডলাইন বাদ, আমি তাহলে একটা চাকরি পাচ্ছি, আমি নীরবে খুব সুন্দরভাবে সকালবেলা আমি অফিসে যাবো, অফিস থেকে আসবো। হ্যাঁ, ভালো হলো। কম্পিউটার একটু ওই যে জন্মনিবন্ধনের কার্ড কাগজ টাগজ যেগুলো করতে লাগবে কম্পিউটার সেকশনে। ঠিক আছে স্যার, আমি তো এগুলো তো পারি। তো চেয়ারম্যানের ওখানে আমার ইউনিয়ন পরিষদে নিয়োগ দিল, যে বলো যে ঠিক আছে এটা সরকারি করে দেবো। ওকে, তো তোমার আগে স্কিলটা আগে দেখি। ঠিক আছে, আমি সব কিছু ভালো মতো করতেছিলাম। তো ওই সময় দেখা যায় যে ওনার কিছু কাগজপত্র আর কি আমার হাতে সারে নেই। যেমন হচ্ছে কি স্যানিটারি ল্যাট্রিন 300টা আসছে বরাদ্দ, অথচ বিতরণ হয় স্যার 50টা। ওকে, এই কাগজপত্রগুলো সবগুলো আমাকে সারে দেওয়া লাগে। কিভাবে কি করতেন? ওই যে আঙ্গুলের ছাপ দেওয়া লাগে যেটা আর কি, মানে সব আঙ্গুলের ছাপ। আমার তো 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুলে কালি নিলাম। একবার বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, তারপরে বাকি 2টা আঙ্গুল, 5টা আঙ্গুলে 5টা ছাপ দিলাম, 5টা আঙ্গুলে 5টা ছাপ দিলাম, এভাবে আর কি। মানে অনেক পরবর্তীতে সেল করে দিতেন। ওটা ওই যে উপজেলায় পিআই অফিসে জমা দিতাম। পিআই স্যার তো বুঝতে পারতো না, বা ওই যে ইঞ্জিনিয়ারিং অফিসে জমা দিয়ে দিতাম, ওরা তো বুঝতে পারতো না। তারপর ওই যে ঈদের সময় আর কি ভিজিয়ে যে গম বিতরণ, আপনি নিজে করতেন না, আপনাকে করানো হতো? আমাকে তো করানো হতো আর কি, আমি তো করতে চাইতাম না, আমাকে করানো হতো, এগুলো তো করতাম না। তো পরে স্যার আমাকে 4 মাস যাব 5 মাস যাবত ছিলাম। ওই সময় কি আমাদের ওখানে আর কি হোল্ডিং ট্যাক্সের কার্যক্রম শুরু হয়। আচ্ছা, তো স্যার এই হোল্ডিং ট্যাক্সের কাজ শুরু হয়। তো হোল্ডিং ট্যাক্স আদায় করতেছিল, ওনার সাথে খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো এই যে ইউনিয়ন পরিষদে এরকম দুর্নীতি দেখে ওই যে আমার বউ বলছে যে আসলে এগুলা দুর্নীতি কোনো কাজ করিও না, সৎ পথে থাকো, আল্লাহ তোমাকে ঠিকই পার করবে, তুমি যা করছো জীবনে তওবা করো। তাই আমি আর কোনোদিন অন্যায় কাজ করবো না। আমি যখন সুযোগ পাইছি তখন মানে ওনার সাথে সম্পর্ক যে ঠিক আছে আপনি হোল্ডিং জগতে চলে আসেন, ট্যাক্সের জগতে, তো আপনি কাজগুলো করেন, ট্যাক্সের জগতে কাজ করলে আসলে অনেক লাভবান হবেন। তো এখানে বেতনও সঠিকভাবে দেওয়া হয়, কোনো সমস্যা হয় না। ওকে, যে ট্যাক্সের জগতে আসলে কী কাজ, যে ট্যাক্স উত্তোলন করা আছে, তারপরে এমএএস এর কাজ আছে, মানে কম্পিউটার সেকশনে এমএএস যেটা, ঠিক আছে আমি করা যাইতো। তো আমি ওখানে যখন ইয়ে করলাম, তো ওখান থেকে যখন আমাকে বাদ দিল, একজনকে 5 লাখ টাকাতে ওখানে চাকরিতে ঢুকাইছে। আমাকে 3 লাখ টাকার কথা বলে একজনকে 5 লাখ টাকা যখন দিয়েছে তখন তাকে সরকারি করে দিছে। ওকে, আর আমাকে চাকরি থেকে বাদ দিল, মানে আমার 4 মাসের বেতন টেতন কোনো কিছু দিল না। তো স্যার এটা আর কি একটা উনি বেকার খাটে নিল না, কিন্তু আপনাকে দিয়ে যে কাজটা করাইতো, যে অবৈধ কাজটা, ওটার পার্সেন্টেজ তো পাইতেন না স্যার? ওখান থেকে দিত না স্যার, ওখান থেকেও দিত না? না স্যার, আমি কোনো কিছু দেয়নি। উনি এমন একটা পরিবেশের মানে উনি তো
ওনার ক্ষমতা অনেক, ওনাকে তো ওনার সাথে তো এখন তো বর্তমানে রানিং, যেহেতু ওনাকে তো কোনো কিছু আমি বলতে পারবো না। আর আমি সেইভাবে আর কি আগাতেও চাচ্ছি না। ওকে, গন্ডগোল ঝামেলার মধ্যেও যে আমার ওয়াইফ নিষেধ করে দিল, সব বাড়ি থেকে সব নিষেধ করছে, তুই ওনার অবৈধ কাজ করিস না। আমি বাড়িতে এসে এগুলো কথা বললাম যে চাইলে আর করবো না, ঠিক আছে। তো ওখান থেকে স্যার চলে আসলাম যে একটা ইউনিয়ন পরিষদে কত 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 লাখ টাকা ওনারা মারা দিচ্ছে। টিউবওয়েল আসতেছে 30টা, করে দিল স্যার 20টা, 10টা করে দিল আর 20টা মার। গম এই যে ঈদের সময় প্রায় 30 টন গম, 10 টন গম বিতরণ হলো, 20 টন গম মার। ওকে। তারপরে স্যার এই যে এলজিএসপির প্রজেক্টটা দেখা গেছে প্রায় 24 লক্ষ টাকা আসলো, 8 লক্ষ টাকার কাজ করছে, বাকি টাকাটা মার। তো এত একটা দুর্নীতি দেখে স্যার ওখানে তো আমি আর টিকতে পারলাম না, যে আসলে আমার দ্বারা না থাকাই ভালো। যেহেতু আমার বাড়ি থেকে সবাই নিষেধ করছে যে সৎ পথে চলো, আল্লাহ কখন তোমাকে ঠেকে রাখবে না। আমার আব্বা তাবলিগ জামাতের লোক, তাবলিগ জামাতে যায়, নামাজ পড়ে। তো আমি আর কি ভালো হওয়ার চেষ্টা মানে কি আমি তখন থেকে করছি আমি ভালো কাজে যাব, ওখানে আর চাকরি না করে চলে আসলাম। তো পরবর্তীতে যে হোল্ডিং ট্যাক্সের আর কি লোকের সঙ্গে একটা পরিচয় হলো আমাদের ওখানে, যিনি কাজ করলেন। ওনার বাড়ি হচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা ইউনিয়নের আর কি কোনো একটা গ্রামে। ওই ইউনিয়নের প্রায় সকলে আর কি কাজের সঙ্গে মোটামুটি জড়িত, এবং ওনাদের হাত বহুদূর পর্যন্ত লম্বা। ওকে। তা আমি জানতাম না যে ওই লাইনে দুর্নীতি আছে। তা আমি স্যার ওনার সঙ্গে আর কি এমএস এর কাজ জন্য উনি আমাকে একজনের সঙ্গে পাঠিয়ে দিলেন। তো আমি গেলাম আর কি নোয়াখালীতেই কোনো একটা ইউনিয়ন পরিষদে। তো এমএস এর কাজ করি, ওনারা করে কি স্যার এই যে রশিদ বই আছে, তো রশিদ বইগুলোতে স্যার দুর্নীতি শুরু করলো। ওকে। তো স্যার আমি তো চিন্তা করলাম যে আসলে মাদক ব্যবসায়ী, তাহলে মাদক ব্যবসা বা গাড়ি চালানোই তো ভালো ছিল। এখানে আসে দেখি স্যার আরো লাখ লাখ টাকা, মানে এখানে আরো ডাকাতি কারবার, ঠিক আছে, যেটা আমার কল্পনার বাহিরে। আসলে মানুষ বলে যে সরকার উন্নতি করে না কেন, সরকার যে উন্নতি টাকা হয় কিসের মাধ্যমে, আমরা ট্যাক্স দিই। এই যে আমি আন্দোলনে ফেসবুকে অনেক দেখলাম, আমাদের টাকায় পুলিশ চলে, আমাদের টাকায় প্রশাসন চলে, ঠিক আছে, আপনারা কত টাকা দেন, কত টাকা তারা পায়, সরকারের অ্যাকাউন্টে কত টাকা জমা হচ্ছে, এইটা তো তারা তো হিসাবটা এখনো রাখেনি। তো আমি আর স্যার মূল এই যে ওই দিকে না, বর্তমান যেটা আর কি আছে, এটা আমি শুধু আমার কথাগুলো বলার কারণে যে মানুষ যেন সচেতন হতে পারে স্যার, এই জন্য শুধু আসা। তো এখানে এই ক্ষেত্রে কি দেখা যায় কি যে রশিদে স্যার এখন যে আদর্শ ইউনিয়ন পরিষদ কর তফসিল 2013, আপনি যদি নেটে সার্চ দেন তাহলে আপনি ওটার গেজেটটা পেয়ে যাবেন। তো এই গেজেটে কিন্তু উল্লেখ করা আছে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স কত করে নির্ধারণ করা আছে। ওকে। কিন্তু এখানে আসলে এই যে এই সমস্ত কিছু কিছু লোক আছে, এরা আবার নিজেরা আবার এমডি আসছে ওই কোম্পানির, কিছু কিছু আর কি এনজিওর নাম দিছে, যে এনজিও গুলোর নাম বাংলাদেশে কোথাও নেই, আপনি নেটও সার্চ দিলেও পাবেন না। যেমন কি আমাদের পল্লী উন্নয়ন, ঠিক আছে, তারা পল্লী সমবায় সমিতি, এরকম নামে কিছু আর কি এনজিওর নাম দিছে। এরা আর কি বলে যে এটা এনজিও। তারপরে রুট ওভার, তারপরে সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে, এই সমস্ত আর কি বিভিন্ন আর কি নাম দিছে, বিভিন্ন আর কি নাম দিলে লাভ কি, নাম দিয়ে একটা প্রোফাইল তৈরি করছে, এনজিওর প্রোফাইল তৈরি করছে, সরকারের কাছ থেকে পয়সা নিচ্ছে না, তারা আর কি যে ইয়ার কাছে যাচ্ছে, ইউনিয়ন পরিষদে যাচ্ছে, গিয়ে যে চেয়ারম্যানকে সচিবে তারা বোঝাচ্ছে যে আমাদের কাজ দেন, আমরা আপনার ইউনিয়ন পরিষদের ট্যাক্সটা উত্তোলন করে দেই, আচ্ছা, আমাদের 20% করে আর কি। এটা আর কি সংবিধানে আর কি ইউনিয়ন পরিষদের যে আর কি সংবিধান বইটা আছে, এখানে দেওয়া আছে যারা ট্যাক্স উত্তোলন করে তাদের 20% করে, শুধু এটা শুধু উল্লেখ করা আছে, কিন্তু এটা কোনো কাউকে এনজিও বা কোনো লোককে দেওয়া যাবে এমন কোনো কথা উল্লেখ করা নাই। তো তারা করে কি, যে একটা চেয়ারম্যান যখন দিতে চায় না, তো যখন সচিবের কাছে যায়, সচিবের আবার বোঝায় যে আপনার জন্য আমার 50,000 টাকা বরাদ্দ থাকলো, আমি যে 20% টাকা পাবো ওখান থেকে আপনাকে আমি 50,000 টাকা দিব। আবার চেয়ারম্যানকে বলে কি, টাকা যদি 30 লাখ টাকা ওঠায়, আমরা সরকারে জমা দেখাবো 10 লাখ টাকা, আর স্যার বাকি 30 লাখ টাকা আপনার, মানে এইভাবে করে দিয়ে আর কি ওদেরকে আর কি নেগোশিয়েট করে নিয়ে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে হোল্ডিং ট্যাক্সের আদায়ের কাজগুলো শুরু করে। এগুলো আপনি জানলেন কিভাবে? আমি তো স্যার কাজের সঙ্গে জড়িত, তো আমি তো এলজিএসপি, তো স্যার আমি ওই যে আমার কাজটা বৈধ কাজ ছিল, আমি ওই যে ওনারা যে অ্যাসেসমেন্ট শিটগুলো করে নিয়ে আসতো একটা বাড়ি তথ্য, আমি ওটা তো এমএস এর কাজ করতাম, যেহেতু একই সঙ্গে থাকি, একই প্লেটে ভাত খাই, তাহলে তো আমার তো সবকিছু তো জানারই কথা। তো স্যার পরবর্তীতে আমাকে অনেক সময় ফিল করতে দেওয়া হয়েছে, মানে ফিল্ডে আর কি, যেটা আর কি ওয়ার্ড প্রতি কাজ করতে, তখন দেখা যায় কি স্যার, যে তখন এমএস এর কাজ যখন শেষ তখন ফিল্ডে যাই, ফিল্ডে গেলে হয় কি, ফিল্ডে ওই যে বিভিন্ন বাড়িতে যাওয়া লাগে, গ্রাম পুলিশ সঙ্গে থাকে, প্রতিটা বাড়ির খানা তথ্য, বাড়ির নম্বর দেওয়া হয়। তারপরে একটা কি করছে, এরা পাস বই তৈরি করছে, এই পাস বইয়ের টাকা টাকার সচিবের, পাস বইটার দাম দিচ্ছে 30 টাকা বা 20 টাকা, অর্ধেক টাকা সচিবের, অর্ধেক টাকা মালিকের। আচ্ছা, এনার আন্ডারে এই যে 9 জন লোক থাকে, 9টা ওয়ার্ডে 9 জন, একজন কম্পিউটার অপারেটর, মানে যে শুধু এমএস এর কাজ করবে, তো এইভাবে আর কি কাজ চলে। তো দেখা যাচ্ছে কি, যে একটা কাঁচা বাড়ির, এরা এখন এদের এখন গেজেট, এটা সরকারি কোনো গেজেট না, এরা এখন গেজেট তৈরি করছে
দোতলা বাড়ি 100 টাকা, চৌচালা বাড়ি 200 টাকা, আধা পাকা মানে সেমি বিল্ডিং বাড়ি 300 টাকা। এটা কি বাৎসরিক বাৎসরিক করে দিছে। আচ্ছা। পাকা বাড়ি একতলা বাড়ি 500 টাকা, দুতলা বাড়ি 1000 টাকা, তিনতলা বাড়ি 2000 টাকা, চারতলা বাড়ি 3000 টাকা, মানে এরকম করে এরা একটা নিজস্ব গেজেট তৈরি করছে। অথচ আদর্শ ইউনিয়ন পরিষদ তফসিল কর 2013 গেজেটে এই অনুযায়ী কোনো কথা বলা নেই। ওকে, ওখানে লেখা, ওখানে কিন্তু আর কি স্কোয়ার ফিট আকারে দেওয়া আছে। তারপরে দেখা যাচ্ছে যে এই ব্যবসায়িক যেটা, ওখানে চূড়ান্তভাবে লিখে দেওয়া আছে ব্যবসায়িক লাইসেন্স অথবা পারমিট ফি 200 টাকার বেশি হবে না, অতিরিক্ত নেওয়া যাবে না। তো এখানে দেখা যাচ্ছে একটা দোকানে যাচ্ছে, দোকান রেট দিচ্ছে আবার এরা 4-5 জন দোকান, আপনি ট্রেড লাইসেন্স করেন, ট্রেড লাইসেন্স করেন, 1000 টাকা দেন, এবার একটা অতিরিক্ত টাকা পাবলিকের কাছ থেকে আদায় করতেছে। তো এটা করতেছে ঠিক আছে, ধান্দা আর কি, এটা করতেছে ঠিক আছে। তো এক্ষেত্রে করে কি স্যার, যে রসিদ বই আছে না, রসিদ বই তো দেয় এখানে, তো আসলে কি এটা কাগজ দিয়ে টাকা নেওয়া, যে রসিদ বইগুলো আছে স্যার, রসিদ বই ধরেন স্যার 1 থেকে 10 নম্বর সিরিয়াল, এই এখানে আসলে স্যার 2 নম্বরই করে। আরো 3টা বই অতিরিক্ত ছাপে নিয়ে আসে, যেমন হচ্ছে 3 নম্বর বই রসিদ বই 2টা আছে, 5 নম্বর রসিদ বই 2টা আছে, 8 নম্বর রসিদ বই 2টা আছে। ওকে, ঠিক আছে স্যার। এরকম করে যদি কোথাও দেখে যে এটা আসলে এইভাবে বই চালানো সম্ভব হচ্ছে না, তখন করে কি স্যার, যে এরকম বাড়তি যে বইগুলো ছাপে নিয়ে আসছে এখান থেকে পাতাগুলো কাটে নিয়ে ওই রসিদ বইয়ের মধ্যে ঢুকে দেয় আটা দিয়ে। ওকে, এইটা হচ্ছে এই টাকাগুলো নেই হচ্ছে এমডি। আর এই যে এই লাইনে আমিও ফিল্ডে গেছিলাম, তো এই লাইনে যারা আছে তাদের আবার টার্গেট কি, যে খালি কলম আছে না স্যার, যে কলম দিয়ে কিছু লেখে না, সে কলম দিয়ে পাবলিকের আপনার কথা স্যার, আপনার কাছ থেকে আমি ট্যাক্স উত্তোলন করতে আসছি, তো আপনার ট্যাক্স আসছে 1000 টাকা, দোতলা বাড়ি আপনার ট্যাক্স আসছে 1000 টাকা, তো আপনি আমাকে 1000 টাকা দিচ্ছেন, আপনি তো আমার কাছ থেকে অবশ্যই দূরে বসবেন। আমি তখন খালি কলমটা নিয়ে রসিদ বই লিখতে খালি কলম দিয়ে লিখলে কি লেখা উঠবে? কিন্তু কার্বন যেটা আছে, কার্বনের নিচেরটা লেখাটা কিন্তু ঠিকই ওঠে। পাতাটা আমি টান দিয়ে ছিঁড়ে আমি নিয়ে ওখানে আবার ভালো কলম দিয়ে 1000 টাকা লিখছি, আর নিচে যেটা খালি কলম দিয়ে যেটা লিখছি কার্বনের নিচে লেখা উঠছে কত, 100 টাকা। তাহলে পরিশোধ আমার কাছ থেকে কত টাকা পেলো? আমি আপনার কাছ থেকে নিলাম 1000 টাকা, আর আমি পরিশোধ ইউনিয়ন পরিশোধ দিলাম কত টাকা স্যার? 100 টাকা। 100 টাকা, 900 টাকা আপনার পকেটে, 900 টাকা আমার পকেটে। আবার যে ওই বাড়তি বইগুলো আছে, 10টা বইয়ের মধ্যে 3টা বই অন্তপক্ষে মার দিচ্ছে, 3টা রসিদ বইয়ের টাকা মার দিকে যাচ্ছেই। একটা ইউনিয়ন পরিষদ